কোয়ালিটিটা ছিল বলেই তো কমিউনিস্ট পার্টিতে এসেছিল এবং সেখানটাতে মানুষ মাত্রই ভুল করে, ও কিছু ভুল করেছে, পার্টিও সেই ভুলকে হয়তো সুযোগ দিয়েছে, হয়তো সুযোগ দেয়নি। আমি সেই তর্কে এখন যাব না, কারণ যারা সে সময় এই সমস্ত বিষয়টা করেছে তারা আজকে কেউই আর নেই। কিন্তু ওরও মনে হয়েছে তখন যে এই পার্টির থেকে ও অন্য জায়গাতে গেলে পরে সেখানটাতে ওর লাভ বেশি হবে। ও সেই লাভটা দেখেছে, অর্থের লাভ দেখেছে, ক্ষমতার লাভ দেখেছে। কারণ আমাদের পার্টিতে ইচ্ছে করলে পরেই ক্ষমতাবান হওয়া যায় না, কিন্তু অন্য পার্টিতে অনেকগুলি ক্যাটাগরি আছে যার মধ্য দিয়ে ক্ষমতাবান হওয়া যায়। ফলে সবাই সেই ক্ষমতার জায়গাটা তো মানুষ চায়, সেই রকম জায়গায় কাজে সেটা আমি জানি না, কিন্তু নিশ্চয়ই সেই যখন চলে গেছে তখন আমাদের ক্ষতি তো হয়েইছে। সে ক্ষতিকে ধীরে ধীরে পূরণ করা হয়েছে, পূরণ করার চেষ্টা হয়েছে সম্মিলিতভাবে। না, আমি সুজিত বসু সম্পর্কে অন্য একটা প্রশ্ন করবো। একেবারে সুজিত বসু বলতেই আমাদের চোখের সামনে এখন ভাসে বিরাট কনভয়। সুজিত বসু অত্যন্ত ভোগী জীবনযাপন করেন। সুজিত বসুর খুব ফ্যাসিনেশন রয়েছে, উনি ব্র্যান্ডেড জামা কাপড় এবং ওনার এই শোম্যানশিপেও কোনো অসুবিধে নেই। আমি দেখেছি সোনার চেন, সোনার দামি চশমা, দামি ব্র্যান্ডেড জামা কাপড়, বিরাট কনভয় ইত্যাদি, পুজো করছেন। একজন তিনি তো কমিউনিস্ট পার্টির একজন নেতা ছিলেন বা কর্মী ছিলেন, যাই হোক, তখন এই ধরনের কোনো মনোভাব বুঝতে পেরেছিলেন নাকি মানসিক গঠনটা পুরোপুরি বদলে গেল? এবার আমি বীরভূমের ভদ্রমহিলার প্রসঙ্গে আসবো। আপনি খুব অদ্ভুতভাবে বীরভূমের ভদ্রমহিলা বললেন, এখান থেকে তো একটা আমি আভাস পেলাম আপনি নির্মোহ হয়ে নির্লিপ্ত হয়ে বললেন বীরভূমের ভদ্রমহিলা। ঘটনাটা ঠিক কি ঘটেছিল? ঘটনাটা পুজো করতে গিয়েছিলেন কি ঘটেছে? এটা কি মনে হয় যারা সুভাষ চক্রবর্তী, আমি জানতে চাই। শোনো, সুভাষ চক্রবর্তীকে নানানভাবে ধরবার জন্যে নানান রকমের অনেকে ক্রিয়াশীল ছিল। সাংবাদিকরা বাড়িতে আসতো, বুঝতাম যে তারা যে আসতো শুধু আসতো না, তারা আসতো, তারা অবলোকন করতো সবটা। বা পার্টির, সাংবাদিকদের একটা নেচার, পার্টিরও কিছু কিছু মানুষজন আসতো, আচ্ছা, যারা সুভাষ চক্রবর্তীকে একটু জরিপ করতে আসতো, সেটাও বুঝতে পারতাম। আচ্ছা, এটা মনে হয়েছে যে একটা নতুন জায়গা, নতুন পরিস্থিতি, পরিবেশের মধ্যে সেখানটাতে জ্যোতিবাবুকে পেলাম। জ্যোতিবাবুকে দেখেছি এখানে, মমতা ব্যানার্জি এসেছিল জ্যোতিবাবুর সাথে দেখা করার জন্য এখানে। তার সে সময় জয় কৃষ্ণ এখানে ছিল না, ও মেয়েদের কাছে এতে গেছিল অস্ট্রেলিয়াতে। তা সেই সময়কালে জ্যোতিবাবু বললেন তুমি একটু থেকো, ওই ওরা চাটা খাবে টাবে ইত্যাদি ইত্যাদি, আমাকে খবর দিল। আমি গেলাম ওখানটাতে, গিয়ে সেখানটাতে দেখলাম যে যেই ভদ্রতাটা বাড়ির গৃহিণীর মতন আর কি, যে লোকজন আসবে তাদের এই করা। তারপরে জ্যোতিবাবু তো খুব খেতে ভালোবাসতেন, মানে খুব খেতে ভালোবাসতেন। মটন অসম্ভব ভালোবাসতেন, মটন, ইলিশ, চিংড়ি। কিন্তু মজা হচ্ছে যে জ্যোতিবাবু চলে যাওয়ার লাস্ট বছর 15 জ্যোতিবাবু এইগুলোকে প্রায় পরিহারই করেছিলেন, খুব সামান্য খেতেন। ও তো 80 বছর, তিনি যথেষ্ট, খুব সামান্য খেতেন। আর সেই অদ্ভুত খাওয়া জ্যোতিবাবুর বসে দেখতাম। কই মাছও জ্যোতিবাবু কাঁটা দিয়ে খাচ্ছেন, হাত কখনো, এই ব্যাপারে পুরো সাহেব। চামচ দিয়ে হাত কখনো লাগাতেন না, হাত দিয়ে খেতেন না, না, কাঁটা চামচ। এ ব্যাপারে পুরো সাহেব। তাহলে মাছ খেতেন কি করে? মাছ খেতে ভালো, অদ্ভুতভাবে কাঁটা বাছতেন ওই মানে কাঁটা চামচ দিয়ে, অদ্ভুতভাবে কাঁটা ভাজতেন। সে বললাম যে কই মাছ খাচ্ছেন এই কাঁটা চামচ দিয়ে, হ্যাঁ, হাতটা। এ ব্যাপারে উনি খাবেন হয়তো এইটুকুন একটুখানি জিনিস, ওনার টেবিলটাতে টেবিল ম্যাট, তারপরে প্লেট উবুর করে রাখা, কাঁটা চামচ পাশে রাখা, একটা এইসব থাকতো। এই উনি যাই খাবেন, যা হয়তো খাচ্ছেন শুধু এইটুকুন একটু ভাত আর একটুখানি মাছের ঝোল, বা একটা কোনো হয়তো একটা ঝিঙে বা পটলের একটা সবজি। খুব মিতাহারি ছিলেন, খুব মিতাহারি, কিন্তু খাবেন ওই কাঁটা দিয়ে। তাই। আর চাটনি খেতে খুব ভালোবাসতেন, আমের চাটনি। মাটন খুব ভালোবাসতেন। হ্যাঁ, মাটন ভালোবাসতেন। আমি শুনেছি মাছ খুব ভালোবাসতেন। মাছই খেতেন তো, ছোট মাছ, মাছই খেতেন।
পাবদা মাছ বা এরকম যদি ওকে মাছগুলো রান্না ভালো করে থাকে। খাওয়ানোর অভিজ্ঞতা, কিন্তু যদি ওকে রান্না করে খাওয়ানোর অভিজ্ঞতা, হ্যাঁ অনেক দিনের, বহুদিনের অভিজ্ঞতা আমার। জ্যোতিবাবুকে আমি আপনার হাতে রান্না ভালোবাসেন? জ্যোতিবাবুকে আমি রান্না করে খাইয়েছি 92, জ্যোতিবাবু এখানে এসছেন বোধহয় 90 হ্যাঁ হ্যাঁ 90 দশক, হ্যাঁ একদম 90। তখন আমি পাতিপুকুরে থাকি, হ্যাঁ, সেখান আসতেন। থেকে আমি রান্না করে খাওয়াতাম এখানে। জ্যোতিবাবুর এখানটাতে ওদের রান্নার লোক দেশে চলে গেছে, বৌদির হাত ভেঙে গেছে, সেই সময় আমি রান্না করে এখানে নিয়ে আসতাম। জ্যোতিবাবু কি খুব রাগী ছিলেন? মানে একেবারেই না, খুব উদ্ধত ছিলেন জ্যোতিবাবু? জ্যোতি বসু মানেই উদ্ধত? মানে এটা একটা ভুল ধারণা। সেটা আমি একটু জানতে চাই। মানে ইতিহাসের সামনে নয়, ইতিহাসের মধ্যে বসে আছি। এই বাড়ি একসময় গমগম করত। সুভাষ চক্রবর্তী, প্রেম, যুদ্ধ, বিদ্রোহ, অনেকটা বিতর্ক। কিন্তু আমি মনে করি ব্যক্তিগতভাবে, এবং অনেকেই করেন, সুভাষ চক্রবর্তী মানে মূলত প্রেম, মানুষের জন্য প্রেম। এবং রাজনীতিবিদদের সম্পর্কে যে কথা বলা হয় যে রাজনীতিবিদ মাত্রই অত্যন্ত শীতল মস্তিষ্কের, আবেগহীন একজন মানুষ, সুভাষটা বোধ হয় একজন বিরল এবং উজ্জ্বল ব্যতিক্রম ছিলেন। এত আবেগ, আমি ব্যক্তিগতভাবে সুভাষদার শেষ যাত্রায় উপস্থিত থেকে বুঝেছিলাম কি অসম্ভব আবেগ একজন মানুষের সম্পর্কে থাকলে তবে সর্বস্তরের মানুষ এইভাবে ঝাঁপিয়ে পড়ে, লুটিয়ে পড়ে, উথাল পাথাল করে কাঁদতে পারে। সুভাষ চক্রবর্তীর বাড়িতে বসে আছি রমলা চক্রবর্তীর সঙ্গে। সুভাষদার সব থেকে কাছের মানুষ। এই বাড়ি অনেক ইতিহাস, জ্যোতি বসু, জ্যোতিবাবুর ইতিহাস, সুভাষ চক্রবর্তীর ইতিহাস, বামফ্রন্টের উত্থান, বামফ্রন্টের পতন, বামফ্রন্টের পুনরুত্থান কি আদৌ সম্ভব, একাধিক বিষয়ে কথা বলবো এবং আরও বেশ কিছু তথাকথিত বিতর্কিত বিষয়ে উঠে আসবে এবং আমার ধারণা এই কথোপকথনটি ইতিহাসের নথি হয়ে থাকবে। রমলাদি, প্রথমেই আপনাকে স্বাগত জানাই, সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। যে কথা আমাদের অফ ক্যামেরা প্রথমে হচ্ছিল, এই বাড়িতেই তো ভিজিটাররা আসতেন, কোথায় বসতেন, কিভাবে কথা হতো, কি হতো? ভিজিটাররা মূলত আসতেন এই দোতলার এই উপরের এই ডাইনিং স্পেসটাতে, এখানটাতেই তারা বসতেন। আর শীতের দিন হলে পরে আমরা এখানটাতে শতরঞ্চি বিছিয়ে দিতাম, আর ওনার জন্য একটা ওপাশে একটা যাই হোক একটা আসন মতন থাকতো। আসন মানে মেঝেতে? সাধারণ একটা আসন, ওখানটার জায়গাটা বসার যে জায়গাটা, শতরঞ্জিটা ওখানে যায় না, ওই জন্য ওখানে একটা সেপারেট দিতে হয়। আচ্ছা। আর গরমের দিনে সেসব বালাই থাকতো না, সকালে উঠে আমরা এখানটাতে ভালো করে পুছে দিতাম, ঝাড় দিয়ে পুছে দিতাম। উনিও মেঝেতে বসতেন, জনগণও মেঝেতে বসত। সে জনগণের মধ্যে যেমন বাস কন্ডাক্টর আছে, দোকানের লোক আছে, ঠেলাওয়ালা আছে, আমাদের সরকারি কর্মচারী আছে, ছাত্র যুব মহিলারা যারা আসেন তারা আছে, নানান মানুষ তো আসেন তাদের প্রয়োজনে তাদের কাছে। তেমনি বড় বড় শিল্পপতিরা, বিজনেসম্যানরা, তারা যখন এসছেন মাটিতে বসছেন। শিল্পীরা তারাও এসে মাটিতে এখানটাতেই বসতেন তারা, কারণ এখানটাতে চেয়ার দেওয়ার জায়গা ছিল না, চেয়ার দিলে কয়েকটা লোক বসতে পারত, সেই জন্যে চেয়ারটা থাকতো না। উনিও মেঝেতে বসতেন, সকলে তাই আর মেঝেতে বসতে এই থাকতো এখানে। এবং এটা আমরা এখানে আসার আগে পাতিপুকুরে থাকতাম, লেক টাউন পাতিপুকুরে। এই পাতিপুকুরে আমাদের হাউজিংয়ে জায়গাটা আর একটু ছোট ছিল। এই বাড়ির বয়স কত? এই বাড়ির তো আমরা এখানটাতে এসেছি 94-এ। আচ্ছা। তো সুভাষ চক্রবর্তী রাজ্যের একজন অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী, এবং আপনি জাস্ট ব্যাপারটা একটু ভাবার চেষ্টা করুন। গুরুত্বপূর্ণ শিল্পপতি, ব্যবসায়ী, সাধারণ মানুষ, একদম প্রান্তিক মানুষ, তারা সকলেই একদম মেঝেতে সমান উচ্চতায়, সমোচ্চশীলতায় তারা বসে আছেন। সুভাষ চক্রবর্তী খাওয়াতে খুব ভালোবাসতেন, খেতেও ভালোবাসতেন। খেতে ভালোবাসতেন, খাওয়াটা রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছিল, কারণ সুগারটা ছিল অনিয়মিত জীবনযাত্রার যা মানে পরিণতি, সুগারটা ছিল, সেই কারণে কখনো কখনো খুবই মানার চেষ্টা করতেন, প্রবলেম হতো যে সময়। কিন্তু মানুষকে খাওয়াতে
ভীষণই ভালো খেতে এবং খাওয়াতে সে বাড়িতেই হোক, বাইরে কোনো সুযোগ থাকে যদি, অর্থাৎ এই সল্টলেক স্টেডিয়ামে একটা কোনো প্রোগ্রাম হলো, তারপরে শিল্পীরা ধরলো খাবে তারা, সেই হেমন্ত মুখোপাধ্যায় থেকে শুরু করে ওপার বাংলার শিল্পী, এখানে ভূপেন হাজারিকা ইত্যাদি, তখন তো সকলে আছেন সেই স্টেডিয়ামে। ওই রানিং টেবিল, সেই টেবিলে সবাই বলল যে তারা চিতল মাছের পেটি খাবে। আচ্ছা, সে প্রত্যেকের জন্য চিতল মাছের পেটি হলো খেলেন দ্বারা। তারপরে সুভাষদা চালু করেছিলেন এই আমাদের ওর যে অর্গানাইজেশনটা আছে এখনো, তা সে তো ফ্রেন্ডস অফ দ্য স্টেডিয়াম। হ্যাঁ, আচ্ছা, ফ্রেন্ডস অফ দ্য স্টেডিয়াম যেটা তৈরি হয়েছিল স্টেডিয়ামটা তৈরি হওয়ার সময়কালে, মানে সাপোর্ট দেওয়ার জন্যে। তা সেই ফ্রেন্ডস অফ দ্য স্টেডিয়াম সেখানটাতে মানে আমাদের ফুটবল এবং ক্রিকেটে এবং জিমন্যাস্টিকে অল ইন্ডিয়াতে আমাদের এই সংস্থার যারা আমাদের খেলোয়াড়রা তারা সব বহু চান্স পেয়েছে। আমাদের অভিজিৎ ক্রিকেটের, তারপরে জিমন্যাস্টিকে তো কতবার ফার্স্ট হয়েছে ইয়েতে, যাই হোক। তা সেই উপলক্ষ করে এখানটাতে একটা বড় মানুষ যুক্ত আছে, তো যেমন যারা শেখে তারা, শেখায় তারা, গার্জিয়ান, এই সব একত্র করে। তাই এটাতে হতো কালী পুজোর দিন, যেহেতু সকলের ছুটি থাকে, একটা সবার ছুটির দিন পাওয়া যায় না, সবার ছুটি কালী পুজোর দিন। ওই কালী পুজোর দিনে এখানে একটা আমাদের ওই অর্গানাইজেশনের জেনারেল মিটিং ডাকা হতো। সেই উপলক্ষ করে তারা তো থাকতই, কিন্তু এখানে তখন শিল্পীরা, ডাক্তার, উকিল, আমাদের যে রাজ্যপাল ছিলেন তখন শ্যামল সেন, উনিও এসেছেন। মানে এমন কেউ নেই যারা এখানে এসে সেই দুপুরের খিচুড়ি, আচ্ছা, আর বেগুনি আর কষার ডিম না খেয়েছে। এটা একটা উপলক্ষ, খাওয়াতে হবে মানুষ। হুজুগ খুব পছন্দ করতেন। হ্যাঁ, খাওয়াতে হবে। এবং সেই কোনো হুজুগের মধ্যে যদি খাওয়াবার কোনো সুযোগ থাকে সেটাকে মিস করতেন না। আমি ব্যক্তিগতভাবে শুনেছি, জানি যে উনি ওনার কমরেডদেরকে কাটলেট, এই জাতীয় ফিশ ফ্রাই, এই সমস্ত জিনিস ওটা খেতেন উনি। বিজলি গ্রিলের ফিশ ফ্রাই খুব ভালো খেতেন। কোথাও অনেক অনুষ্ঠানে যেতে হতো, হয়তো সেখানটায় কিছু খেলেন না, একটা বিজলি গ্রিলের ফিশ ফ্রাই খেলেন। কিন্তু উনি যাওয়ার 20-25 বছর আগে থাকতেই উনি এই এমনও তো হয়েছে 11টা বিয়ে বাড়িতে একদিনে অ্যাটেন্ড করেছেন প্রত্যেকটাতে, কিন্তু কোথাও কিছু খাননি। তাই তো, এরকম অনেক হয়েছে। মানে সেই ঢাকুরিয়া থেকে শুরু হয়েছে, কোনা হাইওয়ে ওখানে হয়ে ওই কুমির জোলা, ওই ভোলানাথ চক্রবর্তী ডাক্তার, ওনাদের ওই অঞ্চলের ওখান থেকে শেষ হয়ে এখানে আমাদের এফডি কমিউনিটি সেন্টার, এখানে এসে শেষ। এই 11টা বিয়ে বাড়ি এরকম হয়েছে, কিন্তু খাননি কোথাও। এই দেখুন, আপনার সঙ্গে কথা বলতে গেলে একটা গোটা দিন লাগবে, কারণ এত ইতিহাস, এত স্মৃতি। আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে আনবো। এই যে আমরা এই অঞ্চলে বসে আছি, বিধাননগর বা সল্টলেক, একসময় তো এই অঞ্চল আরও বেশি গুরুত্বপূর্ণ ছিল, এখন আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে কিছুটা। এই সল্টলেক জ্যোতি বসু এবং সুভাষ চক্রবর্তী ছাড়া, জ্যোতিবাবুর মস্তিষ্ক প্রসূত সুভাষদার প্রচণ্ড পরিশ্রম এবং একনিষ্ঠতা, একাগ্রতা ছাড়া এই সল্টলেক তৈরি হতো না। এই ইতিহাসটা একটু জানতে চাইছি। এটা তো তৈরি হতো না, বামফ্রন্ট সরকার না থাকলেই এটা তৈরি হতো না। কাজেই জ্যোতি বসু আর সুভাষ চক্রবর্তী তো নিশ্চয়ই, আসলে হচ্ছে বামফ্রন্ট সরকার। জ্যোতিবাবুর তাদের মন্ত্রিসভার সেখানকার সিদ্ধান্ত, এবং জ্যোতি বসু এটার যে এখানে যে কমিটিটা ছিল তার চেয়ারম্যান ছিলেন জ্যোতিবাবু, আর জ্যোতিবাবু সেটা করিয়েছেন যাদেরকে দিয়ে, তাদের মধ্যে সুভাষ চক্রবর্তী একজন, এবং আর একজনের নামও আমি নিশ্চয়ই এই সাথে বলবো, হরিকৃষ্ণ ঘোষ ছিলেন এখানে। জ্যোতিবাবুর আত্মসহায়ক ছিলেন জয়কৃষ্ণ, ওর দাদা। আচ্ছা, উনি খুবই ওতপ্রোতভাবে এর সাথে যুক্ত ছিলেন। যাই হোক, এই সমস্তটা মিলিয়ে জ্যোতিবাবু যেমন করে চেয়েছেন সেইভাবে করে সিদ্ধান্ত অনুসারে একটা কাউকে না কাউকে তো সামনে থেকে সেটাকে করতে হয়ই সেই সময়কালে। এবং নামটা যে বিধাননগর,
আমি একটা এই রাজনৈতিক সৌজন্য আজকে যখন রাজারহাট নিউ টাউন সেটাও তো অবশ্যই বামফ্রন্ট সরকার না থাকলে, এটা ইতিহাস বলছে, আমি বলছি না, না থাকলে তৈরি হতো না। সেটার নাম যখন জ্যোতি বসু নগর করতে যাওয়া হলো তখন রাজ্য সরকারের পক্ষ থেকে যে বাধা দেওয়া হলো, এটাকে কিভাবে দেখেন? এইটাই হচ্ছে সৌজন্যের যে অভাব। সৌজন্যের অভাব না থাকলে সল্টলেক স্টেডিয়াম থেকে জ্যোতি বসুর উদ্বোধক জ্যোতি বসুর ফলক, কমল বোস, সুভাষ চক্রবর্তী, এদের নাম যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে সেই নেম প্লেট সরিয়ে দেওয়া যায়? কষ্ট হয়, তা সরিয়ে দেওয়া যায় না, কিন্তু এটা হচ্ছে সৌজন্য। এটা হচ্ছে সৌজন্য যে এখানে বিধান রায়ের নামে বিধাননগর করা হয়েছে, এখানে তো অনেক নাম করা যেত, তাই তো না? আপনাদের সম্পর্কে যে বলা হয় আপনারা রাস্তাঘাটের নাম রাখেন লেনিনের নামে, স্ট্যালিনের নামে, চেয়ের নামে, এটাকে তো লেনিন নগর করেননি, আপনারা তো বিধাননগর করলেন। যাই হোক, সেটা আপনারা কী করলেন, আপনাদেরকে গ্লোরিফাই করবো না, আমি ইতিহাস তুলে আনি। সল্ট লেক স্টেডিয়াম কলকাতার গর্ব তো বটেই, বাংলার গর্ব একসময় ভারতেরও গর্ব ছিল, এশিয়ার গর্ব ছিল। সল্ট লেক স্টেডিয়ামের তৈরি হওয়ার ইতিহাসটা একটু জানতে চাইব। আসলে হঠাৎ করে সুভাষদার মাথায় এলো কী করে ব্যাপারটা? এটা হঠাৎ করে সুভাষদার মাথায় আসা নয়, জায়গাটা স্টেডিয়ামের জন্য সিলেক্টেড ছিল। সেই জায়গাটাকে এটা একটা বামফ্রন্ট সরকার তার যে নানান কর্মসূচি, জলকল্যাণ দিকে মুখটা রেখে মানুষের যে নতুন প্রজন্ম, সে নতুন প্রজন্মকে তাদেরকে তো শুধু দিতে হবে, করতে হবে, শেখালেই হবে না, তাদের সাথে তাদের শরীর মন, তার গঠন, তার শিক্ষা, বামফ্রন্ট সরকার সমস্ত দিকগুলিতে যেমন নজর দিয়েছে, সেই রকম যখন আমরা শুনেছি জানি যে যখন যুদ্ধ চলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালেও যখন যোদ্ধারা যুদ্ধ করছে ফিল্ডে নেমে, তখনও রাশিয়াতে, সোভিয়েতে স্টালিন সেখানটাতে স্টেডিয়াম তৈরি করছে খেলাধুলোর। এটা একটা অতি প্রয়োজনীয় অনিবার্য জিনিস, তাই আমাদের এখানেও সেটার দিকে জোর দেওয়া হয়েছে, নজর দেওয়া হয়েছে যে একটা স্টেডিয়াম তরুণ প্রজন্মের জন্য এটা একটা করা অত্যন্ত দরকার। তা সেই হিসেবে হলো, কিন্তু টাকা কোথায় তো জানেন সকলে, এই ইতিহাসটা খুব গুরুত্বপূর্ণ। জানেন সকলে যে তখন কেন্দ্রের সরকার যে বৈমাতৃসুলভ আচরণ করেছে বামফ্রন্ট সরকারের সাথে, তার কোনো প্রজেক্ট, তার কোনো পরিকল্পনা, সেগুলোকে কার্যকর করার ক্ষেত্রে যে কেন্দ্রীয় সরকারের সাহায্য, সেই সাহায্য তারা কখনো করেনি, বরং চেষ্টা করেছে কীভাবে বন্যা হয়েছে সে বন্যাতে তারা সাহায্য করতে চায়নি, কারণ তখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী, তিনি বলেছেন যে ম্যানমেড বন্যা হচ্ছে এখানটাতে। তো এইরকম অবস্থা, তো সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে কীভাবে স্টেডিয়ামটা তৈরি হবে, ওখান থেকে বিভিন্ন সংস্থা, বিভিন্ন শিল্পপতিরা তারা যখন এখানে আসতে চাইছে, তারা তাদের বিভিন্ন কাজকর্ম করছে, নিশ্চয়ই তাদের সাথে এই সমস্ত ব্যাপারে প্রশাসনিক ক্ষেত্রে যে সমস্ত কথা হতে পারে, তখন কমল বোস ছিলেন, তিনি এখানকার চেয়ারম্যান ছিলেন তিনি সেই সময়। ফলে এরা সবাই মিলে তখন অর্থ সংগ্রহের, অর্থ নানানভাবে তো এসেছে ঠিকই, বড় বড় প্রোগ্রাম তো করেছেন, তার থেকে কিছু অর্থ এমনই করেছিলেন যে স্কুলে স্কুলে ছেলেমেয়েরা তারা সেখানটাতে তাদের টিফিনের পয়সা জমিয়ে তারা দিয়েছেন। ছাত্র যুব মহিলারা তারা রক্ত দিয়েছেন, সবটার সঙ্গেই মানে মানুষ ভীষণভাবে জড়িয়ে, সব মানুষ তারা যেমন বক্রেশ্বর বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার সময় পদযাত্রা করে সেখানে ভাঙা বুকের পাঁজর দিয়ে নয়া বাংলা গর্ব, সেখানটাতে রক্ত দিয়ে সেখানটাতে তৈরি করা হয়েছে। যেমন হলদিয়া পেট্রোকেমিক্যালস তৈরি করার জন্যে যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে হলদিয়া পর্যন্ত পদযাত্রা সুভাষদা করিয়েছেন সেই সময়কালে, যে মানুষকে নিয়ে, মানুষের দাবি, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার, যে এই মানুষকে একত্রিত করার, মানুষকে জড়ো করার একটা অসাধারণ ক্ষমতা তো ছিল জনমোহিনী, যে কোনো বিষয়ে মানুষকে মানে ঐক্যবদ্ধ করার প্রশ্নটা, অনেক মানুষকে জড়ো করা। যেমন অনেকে ভুলে গেছে, মনে জানিই না, এই রবীন্দ্রনাথের যখন 125তম জন্মদিনে এই জোড়াসাঁকো থেকে শান্তিনিকেতন অবধি সুভাষদা একটা পদযাত্রা করিয়েছিলেন, যে জন্মস্থান থেকে কর্মস্থান, এই ছিল কর্মসূচিটার নাম। এইখান থেকে শুরু হলো, এই যাবার পথে যে যে জায়গাগুলো পড়লো সেখানটাতে, যেখানে রাত হচ্ছে সেখানটায়
কালচারাল প্রোগ্রাম, নানা বড় বড় টিম থেকে ছোট টিম, এলাকার গণনাট্য, এই সমস্ত কিছুকে সাথে নিয়ে একটা একটা আলোড়ন রবীন্দ্রনাথকে, একটা রবীন্দ্রনাথকে মানুষের কাছে মানে একেবারে প্রত্যন্ত গ্রামের মানুষের কাছে পর্যন্ত রবীন্দ্রনাথ পৌঁছে গেল। এতে কি এই যে এই পদযাত্রায় যেমন হাজার হাজার পদযাত্রী, আর যার যেখান থেকে যাচ্ছে, যেখানে রাত্রে থাকছে, সেখানটার এত মানুষ জড়ো হয়ে যাচ্ছে, এই যে একটা অদ্ভুত টেকনিক ছিল মানুষ সাথে নিয়ে চলার। আজকে যখন রবীন্দ্রনাথ গাইলে, আমার সোনার বাংলা গাইলে, জেলে যাওয়ার হুমকি, কি মনে হচ্ছে? হ্যাঁ, সেটা সেদিন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিকদা, আমি জানি না শ্রমিকদা দেখবেন কিনা, শ্রমিকদা নিজে অত্যন্ত সুবক্তা, শিক্ষিত মানুষ, সংস্কৃতিবান মানুষ, খুব বিরল একজন মানুষ বিজেপির প্রেক্ষিতের মধ্যে। তিনিও সেদিন বললেন, আমি দেখছিলাম, অবাক লেগেছিল একটু, যে রবীন্দ্রনাথ আর শরৎচন্দ্র ভাগিয়ার কদিন চলবে। কি মনে হয় রমলাদি? তাহলে এখন কে চলবে? এখন এই উত্তরপ্রদেশের যোগীর, তার পড়ালেখা পড়িয়ে সেখানে রবীন্দ্রনাথকে, শ্রমিকদা তো একটু বিরল, রবীন্দ্রনাথকে তুলে দিয়ে সেখানটাতে, তার রবীন্দ্রনাথের গল্প তুলে দিয়ে সেখানটাতে যোগীরাজের তার চার লেখা সেখানটায় পড়তে হবে, ভাগবতের লেখা পড়তে হবে, সেই সব করে দিয়েছে। এখানেও শুনতে পাচ্ছি যে ইতিহাসকে তো বিকৃত করছে এরা, সব জায়গাতে ইতিহাসকে বিকৃত করছে। এখানটা তো পাঠ্যপুস্তকে অমুকের লেখা, তমুকের লেখা, মুখ্যমন্ত্রীর লেখা, সেগুলোকে ঢুকিয়ে দিয়ে সেগুলো পড়তে হবে, গাইতে হবে, এই সব তো চলছে। আর মুখ্যমন্ত্রী কবিতা পড়েন? রবীন্দ্রনাথ পড়ি। রবীন্দ্রনাথ মুখ্যমন্ত্রী কবিতা পড়েন? মুখ্যমন্ত্রী কবিতা, সরি, মুখ্যমন্ত্রীর গান শোনেন? মুখ্যমন্ত্রী খুব ভালো গান লেখেন। না, গান তো ওনার শুনিনি। গানও মানে আপনি কখনো সুযোগ হলে শুনবেন? গান কখনো শুনিনি, ওই লেখা টেকায় যা পড়ি। না, আমরা লেখা টেকায় যা গানের আবৃত্তি, তার আলোচনা যা দেখি, তাতে যা বুঝি, তাতে সেটাতেই যা মজা। তো শিল্পীদের নিয়ে খুব থাকতেন, আমার মনে আছে সুভাষে চলে যাওয়ার পর রবি শাস্ত্রীর মতো মানুষও দ্যাট পানামা হ্যাট বলে শুরু করেছিলেন, মানে একটা অন্য আবেগ ছিল আসলে। তো কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সুভাষদাকে তো হারিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। সুভাষদার হাতে তৈরি নচিকেতা চক্রবর্তী, মানে হাতে তৈরি মানে গানের হাতে তৈরি কথা বলছি না, প্রতিষ্ঠা পাওয়া, বা আরও অনেকে, মিঠুন চক্রবর্তী। তো সন্ধ্যা মুখোপাধ্যায় স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছে গান শুনতে চাইতেন ফোন করে, তো আপনি কখনো চাইবেন না? রাজনীতির ঊর্ধ্বে উঠে তো করতে পারেন, আপনার থেকে বয়সে ছোটই হবেন। আসলে আমার সাথে একটু গান শোনাও। আমার সাথে ঠিক গান শোনার মতন সম্পর্কটা নয়। তো কেমন সম্পর্ক? আমার সত্যি কথা বলতে কি, এখন তো সম্পর্কের কোনো প্রশ্ন ওঠে না। দেখা হয়েছে যখন, নমস্কার করেছেন, আমিও নমস্কার করেছি। উনিও তখন সৌজন্যবোধে, সুভাষদা অসুস্থ হয়েছিলেন দিল্লিতে, উনি দেখতে গিয়েছিলেন, মনে আছে? তখন মানে এখন আর গান শোনার ইচ্ছেটা হয় না। তখন আমি জানতাম না যে উনি এত ভালো গান করে। ক্রিকেটও খেলেন। সুভাষদা থাকলে হয়তো ওনার ক্রিকেট খেলা আরও বেশি উন্নত হতো। যাই হোক, আমার এবার অন্য একটা প্রশ্নে যাই। সল্টলেক স্টেডিয়ামের ইতিহাস তো জানলাম, মানুষও জানলেন, কিন্তু এই ভিশনটা কোত্থেকে এলো যে বিশ্বমানের একটা স্টেডিয়াম তৈরি করতে হবে, এত বড় লার্জ স্কেলের একটা ব্যাপার করতে হবে? আসলে সুভাষদার ব্যাপারটা ছিল কি, ও কোনো জিনিস ছোট করে ভাবতে পারতো না। আচ্ছা। ওর যে কোনো জিনিসেরই ভাবনাটা ছিল একটু বড় রকমের। তাই স্টেডিয়ামের কথা ভাবতে ভাবতে গিয়ে, যে এমন একটা স্টেডিয়াম হোক আমাদের, যার নেই কোথাও, এই ভাবনার থেকেই বিষয়টা এসেছে। এবং এই মুহূর্তে আমার সেই নামটা মনে পড়ছে না, আর্কিটেক্ট যিনি ছিলেন, খুবই নাম করা ভালো, মানে একজন আর্কিটেক্ট ছিলেন। তাই আমারও মনে রাখা উচিত ছিল, কিন্তু মনে পড়ছে না। আমি এই মুহূর্তে নামটা আমার মনে আসছে না। ভদ্রলোকের খুব বড় আর্কিটেক্ট, তিনি এইভাবে করে, যে ওই বলার সময় যেটা বলার ছিল, যে এমন হোক যেটা হয়নি কোথাও, সেই এমন হোক যেটা কোথাও হয়নি করতে গিয়ে এটা হয়ে গেল। আর এইটাকে উপলক্ষ করে প্রায় 52টার মতন স্টেডিয়াম তৈরি হলো আমাদের সারা রাজ্য জুড়ে। প্রায় প্রত্যেক জেলায় একটা করে স্টেডিয়াম তৈরি করা হলো। সেই সময়টা আমার মনে পড়ে জ্যোতির্ময় শিকদার, বুলা চৌধুরী, মাসুদুর রহমান, মানে বাংলার ক্রীড়াক্ষেত্রের একটা স্বর্ণযুগ ছিল। সৌরভ গাঙ্গুলির কথা তো আমি ছেড়েই দিলাম। এই যে আবার আমি যে ফ্রেন্ডস অফ দ্য স্টেডিয়ামের কথা বললাম, সুভাষদার তৈরি করেছিলেন এই সংগঠনটাকে তখন, যে এই নানান প্রতিকূল অবস্থার মধ্যে তো স্টেডিয়াম তৈরি হচ্ছে, শুধু অর্থনৈতিক প্রতিকূলতা তা নয়, আরও নানান রকমের প্রতিকূলতা।
সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে মানুষ যখন নানান রকমের সাপোর্টটা দিচ্ছে, সেই সময় এই অর্গানাইজেশনটা তৈরি হলো এটাকে আরও স্মুথলি চালাবার জন্যে, সাহায্য করার জন্যে। তো এইটার যে খেলার মাঠটা, ক্রিকেট মাঠ, কপিল দেব এসেছিলেন এটা উদ্বোধন করার জন্যে। কপিল দেব উদ্বোধন করেছিলেন। সুভাষদা কপিল দেবকে ধুতি পাঞ্জাবি পরিয়ে ব্যাট হাতে তুলে দিল এখানে পড়ার জন্যে। রবি শাস্ত্রী এসছেন আমার বাড়িতে। রবি শাস্ত্রীকে খুব আমার ছেলে ভীষণ পছন্দ করতো, রবি শাস্ত্রীকে। তারপরে কবে ইডেনে খেলতে এসছে রবি শাস্ত্রী। রবি শাস্ত্রী সুভাষদা সম্পর্কে অত্যন্ত আবেগপ্রবণ একজন মানুষ। রবি শাস্ত্রী কপিল দেব দুজনই সুভাষদার সাথে, মানে কপিল দেবের সাথে তো অত্যন্ত আরও ছিল, এদের সাথে খুবই ভালো এর সম্পর্ক ছিল। এখানে ওরা এসছেন, বাড়িতেও এসছেন। এটাই। এবার একটা একদম অন্য প্রসঙ্গে আসি। খেলাধুলার প্রতি তো সুভাষদার এটাও খুব, কোন দিকে ছিল না আমি জানি না। খেলোয়াড় আপনার কেউ কেউ বলতো সুভাষদাকে যে তোমার গায়ে কি মধু লাগানো, মানে যে আসে সে এঁটে যায়, সেটে যায়। সে খেলোয়াড়রাই হোক, শিল্পীরাই হোক, মানে যে তার রাজনীতির লোকই হোক, বিজনেসম্যানরাই হোক, যারাই আসুক তারা তোমাকে ছাড়তে চায় না কেন আমি জানি না, সে প্রশ্নের কথা। কিন্তু আপনি কি করে সেটে গেলেন এটা একটু বলুন। একটা মানে একটা আপনাদের আলাপ কি করে? ছাত্র করার। আপনি কি করে সেটে গেলেন এটা একটু বলুন। আমি থেকে গেলাম কি করে? আমি তো প্রথম প্রপোজ করেছিলেন আপনি না সুভাষদা? আমার একটা বামপন্থী পরিবারেই জন্ম আমার। মানে ইলামিত্র যখন রাজশাহী জেলে, সেই সময় আমার যেত তো দাদারা, নিজের দাদারা তখন ওই জেলেই তারা ছিল, কমিউনিস্ট পার্টি করতো, কমিউনিস্ট পার্টি ব্যান্ড যে সময়, সেই সময়। ফলে এই আবহাওয়াতেই বাড়িতে সে পরিবেশটা প্রথম, মানে প্রপোজাল কার দিক থেকে, আপনার দিক থেকে না সুভাষদার দিক থেকে? সে কে প্রথম? হ্যাঁ, নাকি বলতে হয়নি মুখে? ওটা তো হয়ে যায় পথ চলতে চলতে একসাথে। সুভাষদাকে প্রথম কি দেখে ভালো লেগেছিল? এই জনমোহিনী ক্ষমতা। সুভাষদার কি বলবো, সুভাষদার প্রথমত মানে আগুন জ্বালা ভাষণ, ছাত্রছাত্রীদের তাদেরকে কাছে টানার একটা অদ্ভুত ছিল, যেটা এসএফআই তৈরি হওয়ার আগে থেকে, বিপিএসএফ এর সময় থেকে জেনারেশন। হ্যাঁ, বিপিএসএফ সময় থেকে দীর্ঘ ইতিহাস। আমি তো বিপিএসএফ সময় থেকেই আমরা জানি। তারপরে 70-তে এসএফআই তৈরি হয়েছে। মানে একটা অদ্ভুত আকর্ষণ শক্তি ছিল, ছেলেমেয়েরা যে মানে ওর ডাকে আসতো বা ওর জড়ো হতো। তারপরে দেখেছি সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে একটা মানুষ। তারপর দেখেছি মানুষের প্রতি ভালোবাসা। 70 সালের একজন ছাত্রনেতার প্রতি 2006-এর ছাত্রনেতাদের মুগ্ধতা আমি নিজের চোখে দেখেছি। অন্য প্রসঙ্গে আসি। হোপ 86 বামফ্রন্ট সরকার বলতে যে একটা রাজনৈতিক কৌলিন্য, সাংস্কৃতিক কৌলিন্য বোঝায়, সেই কৌলিন্যকে একদম আমি ছাড়খাড় বা তছনছ এই শব্দগুলো যদি ব্যবহার নাও করি, সেখানে একটা আঘাত তো করা হলো এবং বিস্তর বিতর্কও হয়েছিল। কিন্তু সেই সময় এত বড় একটা মেগা ইভেন্ট, সেই ইতিহাসটা একটুখানি বলুন, কী করে করলেন? আসলে এটা তো সবসময় মিডিয়া, তারা তাদের ব্যবসায়িক প্রয়োজনে যে কোনো বিষয়কেই তারা সেল করে। তাদের এই প্রয়োজনে যে কোনো নিউজকে কেমন করে পরিবেশন করলে পরে তার কাগজটা বেশি বিক্রি হবে, এইটা দেখেছে তো, কাজেই টার্গেটটা করে নেয়। সেই দিক থেকে সুভাষদা বোধহয় সহজেই টার্গেট হয়ে যেতে পারতো তার বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে, ওই ব্যতিক্রমী কাণ্ড কারখানা। সেই কারণেই এখন এই সময়টাকে করা হয়েছিল হোপ 86। খেয়াল থাকতে পারে তোমার নিশ্চয়ই যে আবার এই বামফ্রন্ট সরকার ঠিক আসার একটু আগেই রবীন্দ্র সরোবরে সিদ্ধার্থ শঙ্কর রায়ের সময় একটা বড় কালচারাল প্রোগ্রাম ওখানে হয়েছিল। এবং তারপরে মানে খবরে হোল ইন্ডিয়াতে এটা হয়েছিল যে সেখানটাতে এত মানে নুইসেন্স ঘটেছে যে সকালবেলা ট্রাক মেয়েদের জামা কাপড় চলে গেছে। একটা বাংলা সম্পর্কে মানুষের হোল ইন্ডিয়াতে একটা অদ্ভুত ধারণা ছিল যে এখানে আইনশৃঙ্খলা তো নেই, নারীর মর্যাদা নেই, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সেই রকম একটা জায়গার থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে
সল্টলেক স্টেডিয়াম নতুন তৈরি হয়েছে, সেই সল্টলেক স্টেডিয়ামটাকে একটা বড় খেলা তো হয়ই এখানে, কিন্তু এই প্রোগ্রামটার মধ্য দিয়ে একটা হোল ইন্ডিয়াকে একটা জানান দেওয়া, মেসেজ দেওয়া যে দেখো বামফ্রন্ট সরকার এখানে আছে। আজকে বামফ্রন্ট সরকার থাকাকালীন এখানে 1 লক্ষ মানুষ বসে সারা রাত প্রোগ্রাম দেখেছে, খেলা নয়, শিল্পীদের দেখেছে, সে গান শুনেছে। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো একটা ইনসিডেন্ট ঘটেনি যে পরের দিন খবরের কাগজ তাই নিয়ে হই হই করতে পারে। তাই তারা কি করলো, তখন বললো যে এটা হচ্ছে ব্যতিক্রম, এটা হচ্ছে একেবারে কমিউনিস্টদের এর নীতি বিরোধী ইত্যাদি ইত্যাদি বলে যত রকমের তাই করে। তা বামফ্রন্ট সরকারটা কমিউনিস্ট সরকার ছিল না, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে যে সবসময় তো পাঁচিল ভাঙতে হবে। একদম। এই যে গণনাট্য সম্মেলন গেলাম তো, যে সেখানটাতেও তারাও বলেছে, আমিও বলেছি যে গতানুগতিকতার বাইরে আমাদের বেরিয়ে আসতে হবে, বৃত্তটাকে বড় করতে হবে। তাই তো আমি তুমি এইটি না করে তো আমাদের তো সবাইকে একসাথে, আজকে যে ভয়ানক পরিস্থিতি তাতে বাঁচতে হলে আমাদের সবাইকে একত্র হতে হবে। আর ওরা চাইছে, যারা এটাকে ভাঙতে চাইছে, যে আমরা যাতে কিছুতে একত্র না হই। এখন তুমি যদি আমার ভাষা না বোঝো, তুমি যদি আমার মনের ভাবটা না বোঝো, তোমার আবেগটাকে যদি আমি ধরতে না পারি, তাহলে তোমার আমার ঐক্যটা হবে কি করে? কাজেই আমাদেরকে ঐক্য করতে হলে পরে আমার ওই আদিবাসী সংস্কৃতি বলো, আমার এই আজকের তরুণ প্রজন্মের যে সংস্কৃতি, তার থেকে আমি যতটুকু নিতে পারি, তাকে তো আমি হরে কৃষ্ণ বললে সে শুনবে না, তাকে তার মতন করে আমাকে বোঝাতে হবে। আজকের এখন জেনজি বলা হয়, আপনি তাদেরকে করতে পারেন। আজকের এই আক্রমণ, আজকের এর থেকে মুক্তি, আজকে এই যে অধিকারগুলোকে নিয়ে যাচ্ছে সেগুলোকে রক্ষা করা। আপনি তরুণ প্রজন্মের সঙ্গে রিলেট করতে পারেন? ব্যান্ডের গান টান শোনেন? হ্যাঁ শোনেন, আমার তো ব্যান্ডের গান, তখন আমাদের যেগুলো ছিল ওদের গান টান তো খুবই ভালোবাসতাম। আমাদের নতুন কতগুলো ব্যান্ড তখন তো গৌতম চট্টোপাধ্যায় আছেন, তারপরে রূপম ইসলাম, বা অনিন্দ চ্যাটার্জি, ওনারা, তারপরে ভূমি। এই যে সুভাষদার ছিল ইনভেনশন, যে কোনো নতুন জিনিসকে সুভাষদার কিছু ইনভেনশন সম্পর্কে একটু, এতক্ষণ আলোর কথা বললাম, এবার একটু অন্ধকারের কথা বলো। কিন্তু উত্তর কিন্তু এড়িয়ে যাওয়া যাবে না, মানে সিপিএম সুলভ কায়দায় উত্তর এড়িয়ে যাওয়া যাবে না। আমি এড়াবো না। তুমি নিশ্চয়ই একে ধরবে, ওই কি যেন ভদ্র মহিলা, আরে ওই বীরভূমের, কার কথা বলছেন? তারা আচ্ছা, তারাপীঠ বোধহয়। না, তারাপীঠে আমি পরে আসবো। তারাপীঠের ব্যাপারটা অনেকবার আলোচিত, কিন্তু আমি এমন কিছু বিষয়ে আসবো যেগুলো মানুষ খুব জানতে চান। সুভাষদা তারাপীঠের সম্পর্কে ক্লারিফিকেশন দিয়েছিলেন, তারপরে বিষয়টা মিটেও গেছে, অবশ্যই আসবো। তার আগে আমি কয়েকটা নাম বলবো। হোপ 86-এর কথা বলতেই মনে পড়লো, নচিকেতা চক্রবর্তী। একদম সুভাষদার মানে তার প্রফেশনাল কেরিয়ার সুভাষদার হাতে তৈরি। নচিকেতা চক্রবর্তী ডিভিয়েট করলেন, কি বলবেন? নচিকেতার সঙ্গে যোগাযোগ আছে এখন আপনার? কার সাথে? নচিকেতা চক্রবর্তীর সঙ্গে। সুজিত ঘোষ? নচিকেতা চক্রবর্তী? নচিকেতা না, নচিকেতা কষ্ট হয়েছিল যখন নচিকেতাকে আপনি 21শে জুলাইয়ের মঞ্চে দেখলেন? হ্যাঁ, নচিকেতা আমাকে মায়ের মতনই দেখতো, এবং নচিকেতার সাথে আমরা মাঝে মাঝে ছবি বার করি, যেখানে নচিকেতা আমার এইখানটাতে বসে আছে। ভালোবাসতাম। কি বলবেন নচিকেতার সম্পর্কে? কিছুই বলবো না। মানুষ প্রয়োজনের বেশিরভাগটাই, নচিকেতা তো রাজনীতি করে না, রাজনীতি করতো না। তার মনে করেছে যে তার যে প্রতিভা, সেই প্রতিভাকে সংরক্ষিত রাখতে হলে পরে তার নিরাপত্তা, মনে করছিল যে বামফ্রন্ট আর তাকে সেই নিরাপত্তা দিতে পারবে না। সেই কারণে নচিকেতার উঠে আসার ইতিহাসটা একটু মানুষকে, নচিকেতার ইতিহাসটা, নচিকেতা দেখো উঠে এসছে ঠিকই, কিন্তু নচিকেতার নিজস্ব যদি কোয়ালিটি না থাকতো তাহলে তো তাকে কেউ তুলে আনতে পারতো না। বহু ক্ষেত্রেই আছে যে মানুষের কত প্রতিভা আছে আমাদের চারিদিকে ছড়িয়ে, একটুখানি সাহায্য সহযোগিতা করলে পরে সেটাকে হয়ে যায়। নচিকেতাও পথ পাচ্ছিল না। নচিকেতার গলায় সুর ছিল, কাজ ছিল, তার যথেষ্ট প্রতিভা ছিল, হ্যাঁ কলম ছিল। সেইখানটাতে আমাদের কাছে এসে গেছে, কেউ নিয়ে এসেছিল, সেই থেকে
ও আটকে গেছে, সুভাষদাও ওকে ভালোবেসে ফেলেছে। এর মধ্য দিয়ে সুভাষদা চেয়েছে ওকে কত উপরে নিয়ে যাওয়া যায়, চেষ্টা করেছে তার যেটুকুন ক্ষমতা আছে তার মধ্য দিয়ে। কুমার শানু কতবার আমাদের পাতিপুকুরের বাড়িতে এসছেন কুমার শানু, তখন বম্বে থেকে এখান থেকে সেখানটাতে সে আমার মনে আছে কুমার শানু, নচিকেতা তাদেরকে সল্টলেক স্টেডিয়ামে সুভাষদা হেলিকপ্টার থেকে নামালো এখানটাতে প্রোগ্রাম করাবার জন্যে। তা হচ্ছে নচিকেতা তো অত সুন্দর ওর মানে কলম, অত সুন্দর ওর গলা, সবটা মিলিয়ে নচিকেতার যোগাযোগ হয়। এখন আর কোনো যোগাযোগ নেই, শেষ যোগাযোগ অসুস্থ ছিল আমি শুনেছিলাম, এখন ভালো আছে। তারপরে হ্যাঁ মাঝে মাঝে খবর, আমি একটা কোনো কাগজে ওর একটা লেখা পড়েছিলাম আমি, সেক্ষেত্রে ও সুভাষদার সম্পর্কে লিখেছে ওর, সেক্ষেত্রে আমি সুভাষদার প্রতি ওর শ্রদ্ধা ভালোবাসার কোনো অভাব দেখিনি। মিঠুন চক্রবর্তী, মিঠুনের সাথে দেখো ভাই তো যোগাযোগ এখনও আছে, তাই হ্যাঁ মিঠুন সবসময় মিঠুনের সাথে হয় না, ওর ওয়াইফের সাথে সবসময় প্রায় যোগাযোগটা থাকে। তারপরে এখন ঘরের ছেলে যদি আমি এক রাজনীতি করি, ঘরের ছেলে যদি অন্য এক রাজনীতি করে, সেক্ষেত্রে মারামারি লাঠালাঠি না করা তো যায় না সবসময়, আর সেই সম্পর্কটাও নয়। ফলে হচ্ছে রাজনীতি নিয়ে ওর সাথে কখনো কথা হয় না, খারাপ লাগে, রাজনীতি নিয়ে কখনো কথা হয় না ব্যক্তিগতভাবে। ও জানে, ও নিজে জানে যে ও তো যখন তৃণমূলে গেল, তো নতুন নাও তো তৃণমূলে গিয়েছিল, তখন ও বলেছে যে বৌদি এটা পছন্দ করছে না, ও জানে যে বৌদি এটা পছন্দ করছে না, তাতে ওর আর আমার সম্পর্কের কিছু ঘাটতি তা হচ্ছে বলে আমার মনে হয় না। ও যথেষ্ট আমার ছেলেকে এখনও অত্যন্ত ভালোবাসে, আমরাও মনে করি, ও নিজেকে ওর গার্জিয়ান বলে মনে করে মিঠুন নিজেকে। আর রাজনীতির বাইরে মিঠুনের সাথে খুব ভালো সম্পর্ক যেমন তেমনই আছে। এবার একটা বোমা, যেটা আপনি আস্তে আস্তে বলছিলেন সেটা আমি জোরে বলবো। এবার সুজিত বোস। দেখো সুজিত বোসটা কোনো বোমার ব্যাপার নয়, সুজিত বোসকে তো সুভাষদা তাড়ায়নি। সুজিত বোস তার নিজের কিছু কৃতকর্ম, তার সাথে সেই সময়কার তখনকার পার্টি, তার একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব, এই সমস্তটা মিলিয়ে সুজিত তখন চলে গেছে, এবং সুজিতকে সরিয়ে দিয়েছে যে পার্টি, তার সে তো তার অন্যায় ছিল, সে দোষ করেছিল, সেই কারণে পার্টি তাকে সরিয়ে দিয়েছে। কিন্তু সেটা ওই মিউনিসিপ্যাল ইলেকশন, মিউনিসিপ্যালিটি ইত্যাদি ব্যাপারটা নিয়ে। কিন্তু অন্যায় করলেই একজনকে তাড়িয়ে তাকে সংশোধন করার সুযোগ দিলে হয়তো ভালো হতো, আমি জানি না সেই সুযোগ তাকে দেওয়া হয়েছিল কিনা। কিন্তু মাথায় ঘা লেগেছিল, কিন্তু হ্যাঁ এটা তো একজন ভালো কমরেড চলে গেছে, সুভাষদা খুবই দুঃখ পেয়েছেন। আমি অত্যন্ত ভালোবাসতাম, তাতে কষ্ট হয় একজন ভালো কমরেড যদি সংগঠন থেকে চলে যায়। ভালো কমরেড বলছেন, তখন খুবই ভালো কমরেড ছিল তো নিশ্চয়ই। বৈশিষ্ট্য একটা ইয়াং ছেলে, বলতে পারে, ওই লোক জড়ো করতে পারে, অনেক কোয়ালিটি ছিল ওর। সুভাষদার খেলাধুলো করে মানুষকে জড়ো করতে পারে, সে কোয়ালিটিটা তো কোয়ালিটিটা ছিল বলেই তো কমিউনিস্ট পার্টিতে এসেছিল। এবং সেখানটাতে মানুষ মাত্রই ভুল করে, ও কিছু ভুল করেছে, পার্টিও সেই ভুলকে হয়তো সুযোগ দিয়েছে, হয়তো সুযোগ দেয়নি, আমি সেই তর্কে এখন যাব না, কারণ যারা সে সময় এই সমস্ত বিষয়টা করেছে তারা আজকে কেউই আর নেই। কিন্তু ওরও মনে হয়েছে তখন যে এই পার্টির থেকে ও অন্য জায়গাতে গেলে পরে সেখানটাতে ওর লাভ বেশি হবে। ও সেই লাভটা দেখেছে, অর্থের লাভ দেখেছে, ক্ষমতার লাভ দেখেছে। কারণ আমাদের পার্টিতে ইচ্ছে করলে পরেই ক্ষমতাবান হওয়া যায় না, কিন্তু অন্য পার্টিতে অনেকগুলি ক্যাটাগরি আছে যার মধ্য দিয়ে ক্ষমতাবান হওয়া যায়। ফলে সবাই সেই ক্ষমতার জায়গাটা তো মানুষ চায়, সেই রকম জায়গায় কাজে সেটা আমি জানি না, কিন্তু নিশ্চয়ই সেই যখন চলে গেছে তখন আমাদের ক্ষতি তো হয়েইছে, সে ক্ষতিকে ধীরে ধীরে পূরণ করা হয়েছে, পূরণ করার চেষ্টা হয়েছে সম্মিলিতভাবে। না, আমি সুজিত বসু সম্পর্কে অন্য একটা প্রশ্ন করবো একেবারে। সুজিত বসু বলতেই আমাদের চোখের সামনে এখন ভাসে বিরাট কনভয়। সুজিত বসু অত্যন্ত ভোগী জীবনযাপন করেন। সুজিত বসুর খুব ফ্যাসিনেশন রয়েছে, উনি ব্র্যান্ডেড জামা কাপড় এবং ওনার এই শোম্যানশিপেও কোনো অসুবিধে নেই আমি দেখেছি। সোনার চেন, সোনার দামি চশমা, দামি ব্র্যান্ডেড জামা কাপড়, বিরাট কনভয় ইত্যাদি, পুজো করছেন। একজন
তিনি তো কমিউনিস্ট পার্টির একজন নেতা ছিলেন বা কর্মী ছিলেন, যাই হোক, তখন এই ধরনের কোনো মনোভাব বুঝতে পেরেছিলেন নাকি মানসিক গঠনটা পুরোপুরি বদলে গেল? হ্যাঁ, তখন তো এমন ছিল না, তখন তো হয়তো কোনো সুপ্ত বাসনা ছিল, আমরা বুঝতে পারিনি, কিন্তু তখন নিশ্চয়ই এমন ছিল না, তাহলে তো অনেক আগেই আমরা ওর থেকে সরে আসতাম। তখন সেটা মনে হয়নি। ও লোক নিয়ে চলতে ভালোবাসে, ও ছেলেপিলেরা ওর চারিপাশে থাকতো, খেলাধুলোর ইত্যাদি ফাংশন, তখনও সেই সব বাম রাজনীতির বা কমিউনিস্ট রাজনীতি খুব দৃঢ়প্রথিত বিশ্বাস হিসেবে যদি ভেতরে থাকতো তাহলে এটা কি হতো? সেটা আমি বলেছি যে সেই মানে ভিতটা খুব আলগা ছিল, তা না হলে পরে এত ঝপ করে পড়ে যেতে পারে না। সেটা মানে একটা মানুষের ভেতরে যদি বামপন্থার বীজ কোনোভাবে অঙ্কুরিত হয়, সেটা আস্তে আস্তে ডালপালা মেলে। হ্যাঁ, সেটাই তাহলে তার জীবনচর্চায় এই পরিবর্তনটা সেটাই হয়েছে। মনে হয় যে এই যে আমরা মার্ক্সীয় আদর্শের কথা বলি, এই যে আমরা সমাজ পরিবর্তনে বিশ্বাস করি, এই বিশ্বাসটা যদি সেই ভেতরে থাকতো তাহলে এত তাড়াতাড়ি তো পরিবর্তন হতে পারতো না। কাজে সেখানটায় সে ত্রুটিটা ওর নয়। কেমন লাগলো সে ত্রুটিটা ওর নয়, সে ত্রুটিটা পার্টির, আমাদের। কেন? পার্টির যে একজন কমরেডকে আমরা তাকে আদর্শের, তাকে সেই আদর্শের সেই জায়গাটাকে, তার ভিতটাকে আমরা তৈরি করতে পারিনি, তাই অতি সহজেই সেটা ধসে গেছে। না, কেমন লাগলো সুভাষদা চলে গেলেন, মিঠুনদা আপনার সঙ্গে প্রচার করছেন, ওই ধাক্কা সামলে নির্বাচনে দাঁড়ানো, উল্টো দিকে স্নেহের সুজিত, সেই সময় ঠিক অনুভূতিটা কেমন ছিল? যেরকম মানে হওয়া উচিত সেই রকমই, যে সুজিত তো তার আগেও সুভাষদার এগেনস্টে দাঁড়িয়েছে, কাজে এটা কিছু নতুন ছিল না, এটা একটা অনিবার্য ছিল। সুভাষদার এগেনস্টেই যখন ও দাঁড়াতে পেরেছে, তখন আমার এগেনস্টে দাঁড়াচ্ছে। এখন আর যোগাযোগ আছে? তখনও ছিল না। আচ্ছা, চলে যাওয়ার পর, আর আমাদের পার্টি থেকে চলে যাওয়ার পর আমাদের সাথে কোনো রকমের যোগাযোগ ছিল, সেদিনও না, আজও না। এবার আমি বীরভূমের ভদ্রমহিলার প্রসঙ্গে আসবো। আপনি খুব অদ্ভুতভাবে বীরভূমের ভদ্রমহিলা বললেন, এখান থেকে তো একটা আমি আভাস পেলাম আপনি নির্মোহ হয়ে, নির্লিপ্ত হয়ে বললেন বীরভূমের ভদ্রমহিলা। ঘটনাটা ঠিক কি ঘটেছিল? ঘটনাটা পুজো করতে গিয়েছিলেন, কি ঘটেছে? এটা কি মনে হয় যারা সুভাষ চক্রবর্তীকে জানতে চাই। শোনো, সুভাষ চক্রবর্তীকে নানানভাবে ধরবার জন্যে নানান রকমের অনেকে ক্রিয়াশীল ছিল। সাংবাদিকরা বাড়িতে আসতো, বুঝতাম যে তারা যে আসতো, শুধু আসতো না, তারা আসতো, তারা অবলোকন করতো সবটা। বা পার্টির, সেটা সাংবাদিকদের একটা নেচার, পার্টিরও কিছু কিছু মানুষজন আসতো, আচ্ছা, যারা সুভাষ চক্রবর্তীকে একটু জরিপ করতে আসতো, সেটাও বুঝতে পারতাম। আচ্ছা, কিন্তু কেউ তো কোনোদিন এই বাড়িতে এসে একখানা মা কালীর ছবিও দেখেনি, গণেশের ছবিও দেখেনি, বা পায়নি কোনোদিন কিছু। বরং সুভাষদা কী করতেন, তার কাছে যারা আসতো, সুভাষদা হাতটা দিয়ে এইভাবে করে দেখতেন যে ছেলেদের এখানে তাবিজ, কবজ তাবিজ কতটা। মানে আমি সুভাষদার মতন মানে এইরকম নাস্তিক আমি কখনো দেখিনি। এবং সুভাষদার মতন নাস্তিক এবং সুভাষদার মতন অসাম্প্রদায়িক মানুষ, মানে কথায় বার্তায় চিন্তনে মানসিকতার এরকম একটা অসাম্প্রদায়িক মানুষ, মানে মানে আমি চমৎকৃত হই মাঝে মাঝে সেই ভেবে। তা সেই রকম একজন মানুষ হঠাৎ একটা পুজো দিতে গেল, এবং প্রকাশ্যে, এটা একটা কীরকম ব্যাপার। বিষয়টা যা জানি, যা শুনেছি, বুঝেছি, সেটা হচ্ছে ও মালদা থেকে ফিরছিল, কি নির্বাচন কী ছিল, কোনো প্রোগ্রামে মালদার থেকে ফিরবে বহরমপুরে সার্কিট হাউসে দুপুরে খাবার কথা। কিন্তু ওখান থেকে ফারাক্কা ব্রিজের পরই একটা কি অ্যাক্সিডেন্ট হয়েছে, ওখানটাতে সব রাস্তা বন্ধ করে রয়েছে। তখন কিভাবে আসবে, পুলিশরা খবর নিয়ে বললো যে স্যার আর যাওয়া যাবে না, এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না। তখন ওর সাথে ছিল, ও বললো যে এখানে আর একটা রাস্তা আছে, ওই মোড় গ্রাম দিয়ে দিয়ে বেরিয়ে যাওয়া যায়। হ্যাঁ, বীরভূম, তাহলে বীরভূম সার্কিট হাউসে গিয়ে, যে অনেক দেরি হয়ে যাবে, ওইখানে গিয়ে খেতে হবে। তখন ওর সাথে ছিল ভাস্কর গাঙ্গুলি, এই আমাদের ফুটবল ক্যাপ্টেন। হ্যাঁ, ভাস্কর তখন বললো, সুভাষদা তাহলে এই দিক দিয়ে যাচ্ছি যখন, তাহলে তারাপীঠে কি মেঘা, বোধহয় আমার যদ্দূর মনে হয় মেঘ সিং বা মেঘা নাম আর কি, একজন আসতো পরিচিত,
যে ওর হোটেল আছে ওখানে। আচ্ছা, তাহলে ও তো কতবার আপনাকে, মানে সুভাষদার ভীষণ ভক্ত, সুভাষদার ছবি টানানো আজ তার হোটেল। তাই বলছে যে ও কতবার আপনি বলেছেন যাবো আপনি যাননি, তাহলে চলুন, যাওয়ার পথে আমরা খেয়ে যাই, ওখানটাতে দুপুরে রেস্ট করে খেয়ে যাই তাহলে। তা সুভাষদা বললো চলো, তা চলে গেল সেখানটাতে। এবার সুভাষ চক্রবর্তী এসছে, তার সাথে পাইলট, তার সাথে এ রয়েছে কি যেন বলে এসকর্ট, এত পুলিশ ওখানটাতে গেছে, ওখানকার থানা, তারা মন্ত্রী এসছে ইত্যাদি ইত্যাদি, একটা সারা পড়ে গেছে। তখন ওখানকার সাধারণ মানুষরা এবং তার সাথে নিশ্চয়ই মন্দিরের সাথে যুক্ত যারা, আমি যাইনি কখনো, আমি জানি না, ওই রকম আর কি, তারা সমস্ত এসছে যে এখানে একটা বাস টার্মিনাস করে দেওয়ার জন্যে। আচ্ছা, তখন সুভাষদা বললো এত এখানে মানুষ আসে কিন্তু একটা বড় বাস টার্মিনাস নেই। তা বললো জায়গা আছে এখানে? তা বললো যে তা আছে। তখনই ওখানকার লোকজন, যারা পুলিশ, তারপরে জায়গা দেখাতে নিয়ে চললো। সুভাষদা গেলেন জায়গা দেখতে, সেখানটাতে ওই যেখানে টার্মিনাল হতে পারে, টার্মিনাসটা আছে এখন, বিশাল করে দিয়েছিলেন। তখন ওখানটায় মন্দিরের যারা পুরোহিত, যে আপনি এত দূর এসছেন, একবার একটা মাকে দর্শন করবেন না? তখন সুভাষদা বলেছে আজকে তো সময় নেই, আমি আবার বেরিয়ে যাব, পরে আসবো কখনো। বললো না না, আপনি এসছেন একবার, মাকে দেখে যান। আর আবেগপ্রবণ মানুষ। তারপরে সুভাষদা গেছেন যে লক্ষ লক্ষ মানুষ যেখানে যায়, সে জায়গাটাতে আমি একটা ছুতমার্গ দেখিয়ে চলিয়ে আসবো, আমি যাব না। সুভাষদা সেখানে গেছেন, তাই ওই রকম করে যেতে গিয়ে ওরা হাতে ফুল দিয়েছে, সুভাষদা ফুল ওদের বিশ্বাস ধরেছেন এবং ওরা বলেছে এবার দিয়ে দিন। তা সুভাষদা বলছে যে আমি কি এটা মাটিতে ফেলে দেবো? তাই তো ওদের বিশ্বাস, এত ভরসা, তাকে সুভাষদা দিয়েছে। এই হচ্ছে সুভাষদা করেছে, তাতে রটে গেল। আর তখন রটে গেল যে সুভাষদার অসুখ, ভীষণ অসুস্থ, তার জন্য সুভাষদা পুজো দিতে গেছে। সুভাষদার অসুস্থতা তখনও কেউ ধরা পড়েনি, অনেক পরে ধরা পড়েছে তার। এইটা গেল ওখানকার এপিসোড। তারপরে যেটা কাগজে বেরুলো সেটা হচ্ছে যে সুভাষদা বলল যে, আমার মনে আছে আনন্দবাজারের একটা হেডলাইন বেরোলো, আমি আগে ব্রাহ্মণ, একদম, তারপরে কমিউনিস্ট। সুভাষদা সেই কথার যে ব্যাখ্যা দিয়েছিল যে সুভাষ চক্রবর্তীকে কেউ সুভাষ চক্রবর্তী কমিউনিস্ট বলে না, সুভাষ চক্রবর্তী বলে। তাহলে চক্রবর্তীটা মানে সাথে সাথে আইডেন্টিফাই হয়ে গেল যে সে ব্রাহ্মণ, যে এই কথাটা সুভাষদা বলেছে যে আমার পরিচয়, আমি একজন কমিউনিস্টের, আমাকে চক্রবর্তী, তাহলে আমি সুভাষ চক্রবর্তী। আমার পরিচয়টা বলতে গেলে পরে এই যে আজকে SIR করছে, তাতে তো এই সব কিছু লিখতে হবে। তা এই জায়গাটা নিয়ে তারপর এরা যা যা করার করেছে, পার্টিও সবটা হয়তো ঠিক মতন বোঝেনি বা বুঝতে চায়নি, বা জ্যোতিবাবু তো পাশে দাঁড়িয়েছিলেন। জ্যোতিবাবু না, জ্যোতিবাবু পাশে দিকে জ্যোতিবাবু বলেছেন যে কি হলো, সুভাষের বোধহয় মৃত্যু ভয় ঢুকেছে বা কিছু এরকম একটা, ওরা বললো যে অসুস্থতা নাকি এরকম একটা কিছু বলেছিলেন। তা আমি জ্যোতিবাবুকে বলেছিলাম, আমি এর পরে এই ঘটনার পরে আমি জ্যোতিবাবুকে বলেছিলাম যে আপনি যে এই কথাটা বললেন এটা কিভাবে বললেন, কিসের ভয় ধরেছে সুভাষের, কেন ভয় ধরবে? সুভাষ তো এই কথাটা বলছে, আপনি হলে কি করতেন? হয় যাব না, কিন্তু গেলে তো আমাকে প্রকাশ্যে এত করতেই হবে, এড়াতে পারিনি ওদেরকে। আর তারপরে আমাদের দেশের ভারতবর্ষ হচ্ছে মানে ধর্ম, ধার্মিকতা, দেবতার, তার বাইরে কিছু নেই। একটা বেড়াবার জায়গাতে যাব, সেখানে হচ্ছে একটা মন্দির। আজকে তুমি জগন্নাথের পুরীতে যাব, জগন্নাথের মন্দিরটা দেখবো না, তার শিল্প, তার কারুকার্য সেটা দেখবো না, কিন্তু সেটা দেখলে তুমি বলবে যে আমি জগন্নাথ মন্দিরে পুজো দিতে গেছি। আমি সোমনাথে যাব, আমি যেখানটায় যাব না কেন, আজকে মন্দির, মন্দিরেও যান, আমরা যখন স্বর্ণ মন্দিরে যাই কি করতে হয়, তাহলে স্বর্ণ মন্দির আমি দেখবো না, স্বর্ণ মন্দিরে গেলে সেখানে আমাকে এটা পড়তে হচ্ছে, মাথায় দিতে হচ্ছে। আমার মনে হয় জ্যোতিবাবু এক বাক্যে মনে হয় বিতর্ক চাপা দিয়ে দিয়েছে, চাপা হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে যে যারা এই বিতর্কটা করেছে তাদেরও বাস্তব অসুবিধে বোঝার ক্ষেত্রে নিশ্চয়ই অসুবিধে ছিল তাদেরকে। আপনি তো এখনো দলের নেত্রী, যে আপনি যথেষ্ট গুরুত্বপূর্ণ, আমি অন্য বিষয়ে যাচ্ছি না, যথেষ্ট গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন, দায়িত্ব নিয়ে কাজ করেন যথেষ্ট। সেই জায়গায় দাঁড়িয়ে
আজকে তো আপনার পার্টি বলছে যে আমরা ধর্মাচরণের বিরুদ্ধে নই, আমরা ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে, কিন্তু ধর্মাচরণের বিরুদ্ধে নই। অবশ্যই আমরা মৌলবাদের বিরুদ্ধে, সেই হিন্দু মৌলবাদ হোক আর মুসলিম মৌলবাদ হোক, আমরা তার বিরুদ্ধে। অথচ এই সুভাষ চক্রবর্তীকে যখন পাড়ায় সার্বজনীন দুর্গাপুজো হয়, তারা সুভাষদাকে ইয়ে করেছে, সভাপতি করেছে, তার জন্য সুভাষদাকে কেস খেতে হয়েছে পার্টিতে, তার জন্য পার্টিতে কেস খেতে হয়েছে। এবার আমরা অন্য একটা একদম প্রশ্ন, আসলে যেটা আর কি বলা, যে সুভাষদা অনেকখানি আগে ভাবতে পারতেন, মানুষের থিওরিটা চলে আসে, যে কোনো ক্ষেত্রে অনেক আগে একটু বেশি ভাবতে পারতেন। আজকে বিবেকানন্দ, ক্ষুদিরাম, তাদেরকে নিয়ে আমাদের ভাবতে হচ্ছে, আমাদের ছাত্র যুবরা তারা এই প্রোগ্রামগুলো করছে, কিন্তু একসময় সুভাষদাকে এই প্রোগ্রাম করার জন্য সমালোচিত হতে হয়েছে, সুভাষদাকে কথা শুনতে হয়েছে, বাধাপ্রাপ্ত হয়েছে, যে মানুষের আনন্দ উৎসবের মধ্যে নিজেদেরকে যুক্ত না রাখলে আমরা তাদের থেকে আলাদা হয়ে যাচ্ছি। জ্যোতিবাবু, এই যে কথাটা, যে সকলের আনন্দযজ্ঞে যদি নিজে মিলিত না হই, তাহলে ওদের থেকে কিন্তু আমি আলাদা হয়ে যাচ্ছি। আমাকে ওখানটাতে গিয়ে আমাকে স্বকীয়তাটা বজায় রাখতে হবে, আমি যাব ওখানে, আমার স্বকীয়তাটা থাকবে। এই জায়গাটা বুঝতে আমাদের একটু অনেক দিন সময় লাগলো। কিছুটা চাপা অভিমান আমি বুঝতে পারছি। আমি এবার প্রসঙ্গান্তরে আসি। সুভাষ চক্রবর্তী জ্যোতিবাবুকে মানে পিতৃস্থানীয় এবং গুরুস্থানীয় বোধহয়, এই আবেগ আমরাও দেখেছি, আমরা অবাক হয়ে গিয়েছি, বিহ্বল হয়ে গিয়েছি জ্যোতিবাবুকে দেখে। তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি, ওইভাবে সুভাষদা আবেগমথিত হয়ে কাঁদছেন। জ্যোতিবাবু সম্পর্কে এমন কিছু তথ্য চাইব, এমন কিছু ঘটনা যেটা মানুষ কখনো শোনেননি, একটু ব্যক্তি জ্যোতিবাবুর দিকে। না, জ্যোতিবাবু তো এমন একটা মানুষ, জ্যোতিবাবুর কিছু তো লুকোনো নেই, জ্যোতিবাবুর কিছু ওপেনও না, লুকোনোও না। জ্যোতিবাবু একটা রহস্য মানুষের কাছে চিরকাল। তাই আমরা যখন ছোটোবেলাতে জ্যোতিবাবুর সেই পাটনা স্টেশনে জ্যোতিবাবুকে গুলি করেছিল, তাতে মিছিল করলাম, মিটিং করলাম, জ্যোতিবাবুকে জানি না, দেখিনি। আমি যখন ছাত্র করতে এসে প্রথম আমি আলিমুদ্দিনের সিঁড়ি দিয়ে, আমাদের তখন কাঠের দোতলা বাড়ি, পুরনো বাড়িতে, যখন সিঁড়ি দিয়ে উঠছি আর জ্যোতিবাবু নামছেন, আমার মনে হলো যে আমি মানে কি দেখলাম, কি কার কাছে এলাম, পৌঁছলাম, ব্যক্তিত্ব কেমন, এইরকম। হ্যাঁ, এইরকম একটা মানে কি অনুভূতি, ব্যক্তিত্ব কেমন, সাংঘাতিক এমন একটা ব্যক্তিত্ব, এমন একটা হ্যালো ভদ্রলোকের, যে সেটাতে যেন আপনি তার কাছে নিজেকে কেমন ইয়ে হয়ে আসতে হয়, নত হয়ে আসতে হয়। এইরকম গম্ভীর তো, আপাত গম্ভীর তো বটেই, তার সেই মানে দেবদুর্লভ হাসি সবাই দেখতে পায় না। হ্যাঁ, তা আমাদের তো তখন প্রমোদদা ছিলেন, প্রমোদ দাশগুপ্ত, অত্যন্ত ভালোবাসতেন, অত্যন্ত কাছের ছিলাম প্রমোদদাকে তো কখনো মানে মানে একটা নিশ্চয়ই শ্রদ্ধা করতাম। তার তো অত্যন্ত কঠিন কঠোর মানুষও ছিলেন, আবার হাসতেও পারতেন তিনি। মানে সংগঠনকে দৃঢ় হাতে ধরে রেখেছেন যে মানুষটা, কিন্তু তাকে কখনো দূরের মানুষ মনে হয়নি। কিন্তু জ্যোতিবাবুকে সবসময়ই একটা মানে মনে হয়েছে যে একে দেখতে খুব কাছে বোধহয় যাওয়া যায় না। আপনারও মনে হতো? এইটাই প্রথম থেকে মনে হয়েছে, প্রথমে এটাই মনে হয়েছে। তারপরে যখন জ্যোতিবাবু এতে এলেন, সল্ট লেকে, এখানটাতেই এলেন, এতগুলো বছর জ্যোতিবাবুকে এত কাছের থেকে পেলাম, দেখলাম যে যেহেতু আমাদেরই মতন মানুষ। কিছু অভিজ্ঞতা বলুন না, বলো। একটা অভিজ্ঞতা আছে, মানে এইটা একটা গর্ব বলা যায় যে সেই সময়কালে জ্যোতিবাবুর ধরো বিয়ের 50 বছর হচ্ছে, সেই সময়টাতে গুটি কয়েক তার ওই আত্মীয় বন্ধু যারা খুবই একেবারে সীমাবদ্ধ কয়েকজন ভাগ্নে টাগ্নে ছিলেন, আর জ্যোতিবাবুর ছিলেন, শালী ছিলেন, জয়ন্তদা, এইরকম যারা কয়েকজন মানুষ, তাদের মধ্যে আমি একজন নিমন্ত্রিত মানুষ ছিলাম। এটা মনে হয়েছে যে একটা নতুন জায়গা, নতুন পরিস্থিতি, পরিবেশের মধ্যে সেখানটাতে জ্যোতিবাবুকে পেলাম। জ্যোতিবাবুকে দেখেছি এখানে, মমতা ব্যানার্জি এসেছিল জ্যোতিবাবুর সাথে দেখা করার জন্য এখানে। তার সে সময় জয় কৃষ্ণ এখানে ছিল না, ও মেয়েদের কাছে এতে গেছিলো অস্ট্রেলিয়াতে। তা সেই সময়কালে
আমার জ্যোতিবাবু বললেন তুমি একটু থেকো, ওই ওরা চাটা খাবে টাবে ইত্যাদি ইত্যাদি আমাকে খবর দিল। আমি গেলাম ওখানটাতে, গিয়ে সেখানটায় দেখলাম যে যেই ভদ্রতাটা বাড়ির গৃহিণীর মতন আর কি, যে লোকজন আসবে তাদের এই করা। তারপরে জ্যোতিবাবু তো খুব খেতে ভালোবাসতেন, মানে খুব খেতে ভালোবাসতেন। পরিমিত খেতেন, কিন্তু মটন অসম্ভব ভালোবাসতেন, মটন, ইলিশ, চিংড়ি। কিন্তু মজা হচ্ছে যে জ্যোতিবাবু চলে যাওয়ার লাস্ট বছর 15 জ্যোতিবাবু এইগুলোকে প্রায় পরিহারই করেছিলেন, খুব সামান্য খেতেন। তবুও তো 80 বছর তিনি যথেষ্ট, খুব সামান্য খেতেন। আর সেই অদ্ভুত খাওয়া জ্যোতিবাবুর বসে দেখতাম, কই মাছও জ্যোতিবাবু কাঁটা দিয়ে খাচ্ছেন, হাত কখনো, এই ব্যাপারে পুরো সাহেব। চামচ দিয়ে হাত কখনো লাগাতেন না, হাত দিয়ে খেতেন না, না কাঁটা চামচ, এ ব্যাপারে পুরো সাহেব। তাহলে মাছ খেতেন কি করে? যদি মাছ খেতে ভালো, অদ্ভুতভাবে কাঁটা বাছতেন ওই মানে কাঁটা চামচ দিয়ে, অদ্ভুতভাবে কাঁটা ভাজতেন। সে বললাম যে কই মাছ খাচ্ছেন এই কাঁটা চামচ দিয়ে, হ্যাঁ হাতটা। এ ব্যাপারে উনি খাবেন হয়তো এইটুকুন একটুখানি জিনিস, ওনার টেবিলটাতে টেবিল ম্যাট, তারপরে প্লেট উবুর করে রাখা, কাঁটা চামচ পাশে রাখা, একটা এইসব থাকতো। এই উনি যাই খাবেন, যা হয়তো খাচ্ছেন শুধু এইটুকুন একটু ভাত আর একটুখানি মাছের ঝোল, বা একটা কোনো হয়তো একটা ঝিঙে বা পটলের একটা সবজি। খুব মিতাহারি ছিলেন, খুব মিতাহারি, কিন্তু খাবেন ওই কাঁটা দিয়ে। তাই। আর চাটনি খেতে খুব ভালোবাসতেন, আমের চাটনি। মাটন খুব ভালোবাসতেন। হ্যাঁ, মাটন ভালোবাসতেন। আমি শুনেছিলাম মাছ খুব ভালোবাসতেন। মাছই খেতেন তো, ছোট মাছ, মাছই খেতেন। হ্যাঁ, পাবদা মাছ বা এরকম মাছ রান্না করে খাওয়ানোর অভিজ্ঞতা, যদি ওকে রান্না করে খাওয়ানোর অভিজ্ঞতা। হ্যাঁ, অনেক দিনের, বহুদিনের অভিজ্ঞতা আমার। জ্যোতিবাবুকে আমি জ্যোতিবাবুকে আমি রান্না করে খাইয়েছি 92। জ্যোতিবাবু এখানে এসছেন বোধহয় 90 একদম 90। তখন আমি পাতিপুকুরে থাকি, সেখান থেকে আমি রান্না করে খাওয়াতাম এখানে। জ্যোতিবাবুর এখানটাতে ওদের রান্নার লোক দেশে চলে গেছে, বৌদির হাত ভেঙে গেছে, সেই সময় আমি রান্না করে এখানে নিয়ে আসতাম। জ্যোতিবাবু খুব রাগী ছিলেন? মানে একেবারেই না, খুব উদ্ধত ছিলেন জ্যোতিবাবু। জ্যোতি বসু মানেই উদ্ধত, মানে এটা একটা ভুল ধারণা। সেটা আমি একটু জানতে চাই, মানে এইটাই অত্যন্ত ভুল ধারণা। জ্যোতিবাবুর বাড়িতে যারা মানে সর্বক্ষণ এখানে ছিলেন, যারা কাজ করতেন, তারা জানে জ্যোতিবাবু। ওরা বলতো যে উনি একটা সন্ন্যাসী মানুষ, সরকারি কর্মচারী তো ওরা বলতেন যে কি বলবো, তো সন্ন্যাসী মানুষ। সেই নিজের জামা কাপড় নিজে গুছিয়ে রাখবে, নিজে ধোবে, নিজের যা কিছু নিজে করে, এত গুছানো, এত পরিপাটি করা, নিজের এই ইয়ের পাশে, খাটের পাশে একটা হাত টেবিলে ওনার যাবতীয় প্রয়োজনের যে কোনো জিনিস এত সুন্দর গুছাটা, ছোট কাঁচি থেকে শুরু করে এভরিথিং এত সুন্দর গোছানো, সবটা অত্যন্ত। জ্যোতিবাবুকে আমি যদি খুব সামারাইজ করে আপনাকে বলতে বলি, কারণ তখনও তো সোশ্যাল মিডিয়া এইভাবে ছিল না প্রচলিত, বুদ্ধবাবুর সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায় যেহেতু সোশ্যাল মিডিয়াটা চলে এসেছিল। জ্যোতিবাবু সম্পর্কে খুব সংক্ষেপে জ্যোতিবাবু একটু সামারাইজ করুন। ব্যক্তি জ্যোতি বসু, প্রশাসক জ্যোতি বসুতে আমি পরে আসছি। ব্যক্তি জ্যোতি বসু বললেন খুব গুছানো, খুব ডিসিপ্লিনড, অত্যন্ত ডিসিপ্লিন মানুষ। আর মানে নিয়মানুবর্তিতাটা তো মানে ইতিহাস তার এই সম্পর্কে, যে কোনো বিষয় সম্পর্কে ডিটেলস একজন জ্যোতিবাবু। এবং যে মানে দৃঢ়তা, রসিক ছিলেন খুব, যথেষ্ট। ওই যে বললাম দেবদুর্লভ হাসি, আপনি প্রথমেই বললেন, সেই রস সবাই দেখতে পায়নি। আপনি পেয়েছেন জ্যোতিবাবুর মানে হাসি, জ্যোতিবাবু। আর জ্যোতিবাবুর নাতি যখন আসতো, নাতনিদের সাথে, বড় হয়ে গেছে নাতনিরা, ওই নাতি ছিল জ্যোতিবাবুর। তাই আমার মনে আছে, আমি একটা জ্যোতিবাবুর একটা নাতির একটা বড় ছবি ছিল। আমি জ্যোতিবাবুর খাটটা এখানে, আমি তোমাদের সুভাষদাকে বললাম যে এই ছবিটাকে এইখানে লাগিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করো, তা যাতে জ্যোতিবাবু শুয়ে শুয়েও ইচ্ছে মতো তার নাতিকে দেখতে পারে। খুব মানে অত্যন্ত জেদি মানুষ ছিলেন, ছিল তাকে, খুব জেদি মানুষ ছিলেন। জিদ তো নিশ্চয়ই, জিদ না হলে
বা নিজের ব্যারিস্টারি ছেড়ে, নিজের এত বড় বা সম্ভাবনাময় জীবন তাকে ছেড়ে একটা মানুষ এসে রেলের শ্রমিকদের মধ্যে বসে কাজ করে নিজের হাতে রুটি তৈরি করে খেতে পারে? সেই জিত যা প্রথম জীবনে লন্ডন থেকে ফিরে এসে প্রথম জীবনে যেটা করলেন, আজীবন তো সেই জিতটাকে তিনি জ্যোতি বসু কেন মানে এত রাজনীতিবিদ, এত গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ, এত উজ্জ্বল জ্যোতিষ্ক বাংলার রাজনীতি দেখেছে, জ্যোতিবাবু স্বকীয়তায় উজ্জ্বল, মানে জ্যোতিবাবুর ইউএসপিটা কী ছিল? এটাই জ্যোতিবাবুর স্বকীয়তা, জ্যোতিবাবুর পার্সোনালিটি। জ্যোতিবাবুর যে পার্সোনালিটি, সেই পার্সোনালিটির সামনে সব কিছু যেন নিষ্প্রভ হয়ে যায় জ্যোতিবাবুর সেই পার্সোনালিটির সামনে। প্রয়োজনমাত্র যে কে না এসেছে এই বাড়িতে, ইন্দিরা ভবনের কথা আমি বলছি না, এই বাড়িতে তো কাছাকাছি থাকতেন। ইন্দিরা ভবনে কে না এসেছে, যে একটা এত বড় একটা মানুষ সেখানটাতে, আর সারা ভারতবর্ষের মানুষ তারা এই মানুষকেই তাদের নেতা হিসেবে ভাবতে চাইল কেন? যে এই যে সমগ্রটা মিলিয়ে জ্যোতিবাবু তৈরি হয়েছে, সেই জ্যোতিবাবু, তার বিচক্ষণতা, তার মানে ভবিষ্যৎ দেখার ক্ষমতা, এই সমস্ত। হঠাৎ করে মারাদোনাকে জ্যোতিবাবু যখন, সুভাষদা যখন জ্যোতিবাবুর কাছে নিয়ে গেলেন, মারাদোনা আসার ব্যাপারটা একটু। হ্যাঁ, মারাদোনাকে তো ওই মারাদোনা তো বললাম তো যে সুভাষদা, আর একটা ছিল যে সুভাষদা অত্যন্ত আবেগপ্রবণ ছিল। এটা ঠিকই যে মানুষকে ভালো যারা বাসতে পারে না তারা কমিউনিস্ট হতে পারে না, মানুষের প্রতি ভালোবাসা থেকেই কমিউনিস্ট পার্টি তার করতে চায়। তা কিন্তু সুভাষদার একটু আমরা নিজেরা বাড়িতে বলতাম আর কি, খেপাতাম সুভাষদাকে যে রামচন্দ্র, বিদ্যাসাগর, তারপর হচ্ছে সুভাষ চক্রবর্তী, যারা মানে কেঁদে ফেলতে পারে, মানে কীরকম মানে ওই রকম একটা কঠিন কঠোর মানুষ যে মানে উঠে দাঁড়িয়ে, তো আমার খেয়াল আছে কিনা জানি না, এই যে এখানটাতে খেলাকে কেন্দ্র করে কাতার আর ইরাকের খেলা, বোধহয় ইরান বা কাতার, এদের একটা খেলাকে কেন্দ্র করে একটা ভয়ানক হয়েছিল এখানটাতে, প্যান্ডেমিয়াম হয়েছিল, ওই মানে চেয়ার ভাঙাভাঙি। তার সুভাষদার যে একটা করে চেয়ার ভাঙছে যেন ওর বুকের পাঁজর লাগছে, যে ওই চেয়ার কত কষ্ট করে সেই চেয়ার নিয়ে আসতে হয়েছে, তখনও পার্মানেন্ট বসার ব্যবস্থা নেই। তাই সুভাষদা ওই রকম জায়গায় উঠে দাঁড়িয়ে যেভাবে মানুষকে শাসন করতে পারে দাঁড়িয়ে থেকে, সেই মানুষটাই একটা ধরো ওই পথের পাঁচালী হচ্ছে বা কোনো একটা বাংলা সিনেমা দেখে ওই তাস খেলে তো ও ইয়ে খেলতো, পেশেন্স খেলতো, সময় পেলে পেশেন্স খেলতো, টিভিটা খোলা থাকতো, পেশেন্স খেলছে, হঠাৎ ফোপানোর শব্দ শুনি যে ও কাঁদছে। আরে বাবা, তাই? মানে এইরকম শিশুসুলভ, এত কোমল ছিল ওর মনটা। তাই কেন বললাম, এই মারাদোনা খেলার থেকে যেদিন মারাদোনাকে মাঠ থেকে বার করে দেওয়া হলো, সেই রাত্রে এখানে বসে কান্না, সবাই কাঁদছে, ও কাঁদছে, ছেলে কাঁদছে, আমি কাঁদছি, আরও যারা ছিল মারাদোনার জন্য, মানে মারাদোনা তারপর একজন প্লেয়ার, তাকে এতে এই সমস্তটা মিলিয়ে তা মারাদোনার প্রতি ওর ভয়ানক ছিল। আরও মারাদোনা মানে বামপন্থী কমিউনিস্ট ভাবন, ফিদেল কাস্ত্রোর সাথে এই সব মিলিয়ে মারাদোনার প্রতি অন্যরকম অ্যাটাচমেন্ট। ফলে মারাদোনা আসছে সেই সুযোগ, ওই আমাদের শ্রমিক লাহিড়ী, ওই দক্ষিণ 24 পরগনা, ওইসব একত্র করে টোরে একটা নিয়ে আসা হলো এখানে। তো সেই বিশাল সেই এখানটাতে সেই স্টেডিয়ামে তো সব ব্যবস্থাটা হলো, কিন্তু জ্যোতিবাবুর শরীরটাও খারাপ, জ্যোতিবাবু ওখানটাতে ওভাবে যেত, তা মারাদোনাকে সেই জন্য নিয়ে যাওয়া হলো ওখানে। তা সেইখানটাতে বসে মারাদোনা সেই বলল যে আমি ফিদেল কাস্ত্রো আমার বন্ধু, আপনি ফিদেল কাস্ত্রোর বন্ধু, তাই আপনি আমার বন্ধু। সে মানে আমি গেছিলাম সাথে, সুভাষদা যাননি, মাঠ ফেলে সুভাষদা যেতে পারেননি, আমি গেছিলাম জ্যোতিবাবুর কাছে মারাদোনাকে নিয়ে। আমাদের প্রায় 1 ঘন্টা আমাদের কথোপকথন হতে চলো, আমার মনে হচ্ছে আরও ঘন্টা 3 হতে পারে, মানে এত ইতিহাস, এত কিছু।
একদম শেষের দিকে আজকে বিজেপি আপনাদের তো রাজনৈতিকভাবে প্রবলতম প্রতিদ্বন্দ্বী, সবথেকে মানে একদম বিজেপি এবং কমিউনিস্টদের বিরোধিতা তো শুরু থেকেই, এই নিয়ে নতুন করে বলার কিছু নেই। জ্যোতিবাবু তো অসভ্য বর্বর বলতেন বিজেপিকে, এবং কিন্তু আমি বিজেপি নেতাদের অদ্ভুতভাবে দেখেছি জ্যোতিবাবু সম্পর্কে খুব সম্ভ্রমশীল। জ্যোতিবাবু যদি আজকে এই সময়টা থাকতেন, এই সময়টার বাংলা মানে ওনার বয়সে আমি বলছি না, ধরে নিন জ্যোতিবাবু আজকে কর্মক্ষম, কীভাবে কমব্যাট করতে পারতেন বলে মনে করেন? জ্যোতিবাবুর আলাদা করে করতেন সে ব্যাপারটা তো তা নয়, মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি অবশ্যই তাই করতেন, আমাদের ব্যক্তির ভূমিকা তো থাকে। আমাদের পার্টি যেভাবে সে ব্যক্তি হিসেবে আলাদা আলাদা তার একটা ভূমিকা থাকতে পারে, কিন্তু ইন জেনারেল যে বিজেপি সম্পর্কে আমাদের পার্টির যে মনোভাব, কেন্দ্রীয় পার্টির যা মনোভাব, তার থেকে তো বেরিয়ে এসে অন্য কোনো মনোভাব ছিল না। এবং জ্যোতিবাবু তো এ ব্যাপারে অত্যন্ত কঠোরই ছিলেন, এবং তিনি যে কথা বলতেন যে অসভ্য বর্বর শুধু না, যে মানে মমতার প্রতি তার যে অনুযোগ, সেই অনুযোগের সবচেয়ে বড় একটা ছিল এটাই যে সেই যে বলে না যে কোনো পরিবারের সবচেয়ে ছোট শিশু যখন মারা যায় তখন বৃদ্ধরা বলে যে ও তো মারা গেল, বিষয়টা তো তা নয়, বিষয় হলো যে যম পথ চিনল। তা এই যে মমতা বিজেপিকে খাল কেটে কুমির আনার মতন করে নিয়ে এলো, এই জন্য জ্যোতিবাবু ওকে কোনোদিন ক্ষমা করতে পারেনি মমতাকে। তাই আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পার্টি যেভাবে আমাদের পরিস্থিতিটা তো সবটা মিলিয়ে আমাদের কোনো অনুকূল পরিস্থিতি নয়। অনুকূল পরিস্থিতিটা হচ্ছে একমাত্র যে মানুষ তার অত্যাচারে, মানুষ এদের মানে দুর্নীতিতে, মানুষ এদের প্রতি যে কেন্দ্রীয় বা রাজ্য সরকার এদের যে বঞ্চনা, তাতে মানুষ আজকে একেবারে দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছে মানুষের। অনুকূল পরিস্থিতি হচ্ছে এইটুকুন, কিন্তু আর সমস্তটাই তো হচ্ছে প্রতিকূল অবস্থা। মানুষের অধিকার নেই, তার গণতন্ত্র নেই, তার শিক্ষা নেই, তার চাকরি নেই, দুর্নীতিতে সবটা চেয়ে আর ওরা ধর্ম ধর্ম করে মানুষকে ভাগ করে দিচ্ছে। এই জায়গাটায় দাঁড়িয়ে জ্যোতিবাবু দলকে, আজকে দল যেভাবে এগোচ্ছে, যেভাবে এটাকে ফাইট করছে, জ্যোতিবাবু নিশ্চয়ই এইভাবেই ফাইট করতেন। এবং আমার ফাইট তোমার ফাইটের থেকে জ্যোতিবাবুর কথা, সেটা স্বাভাবিকভাবেই সে তো মানুষকে, মানুষের প্রতি যে ইম্প্যাক্টটা, সেই ইম্প্যাক্ট তুমি আমি বললে যা হবে তার থেকে জ্যোতিবাবু বললে তো ইম্প্যাক্ট বেশি হবে। এখন এইটাই হচ্ছে আমাদের আরও প্রতিকূল অবস্থাটা, সেটা হচ্ছে যে আজকের এই সময় থাকলে, সত্যিকারের বয়স থাকলে জ্যোতিবাবু আজকে কথা বলতে পারতেন না। না, তা তো পারতেনই না। জ্যোতিবাবুর আজকে যে বয়স দাঁড়াতো, সেই বয়সে দাঁড়িয়ে তার সেই ফাইট করার জায়গাটা, সেই জন্যই আমি বললাম যে যদি কিন্তু কমিউনিস্টরা তার দৃষ্টিভঙ্গিটা তো একই থাকে, তাই তো তার মূল জায়গাটাতে একই থাকে। তার বহিঃপ্রকাশের ক্ষেত্রে তোমার কথা আমার কথা আলাদা, জ্যোতিবাবুর কথাটা আলাদা হতো। ঠিক। একদম শেষ প্রশ্ন, আমি জানি না এটা ঈষৎ বিতর্কিত কিনা, কিন্তু মধুরেণ সমবায়িতী হবে, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে আপনার মূল্যায়ন, মানে প্রশাসনিক ক্ষেত্রে বুদ্ধদেব ভট্টাচার্য যে ভূমিকা রেখে গেছেন, অবশ্যই ভিশনারি ছিলেন বুদ্ধবাবু, মানুষ তাই মনে করেন, পারলেন না কেন? পারলেন না কেন, এটা তো শুধু বুদ্ধবাবুর দোষের জন্য বুদ্ধবাবু পারলেন না, এটা কি কালেকটিভ ব্যর্থতা? এই সমীকরণে আসা যায়? সেটা আসা যায় না। আর বুদ্ধবাবুর সাথে সম্পর্ক, বুদ্ধবাবু আমার পার্টির নেতা, বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী ছিলেন, বুদ্ধবাবু যুব আন্দোলনের নেতা, তার চেয়েও আগে বুদ্ধবাবু আমার ছাত্র আন্দোলনেও আমি একসাথে অল্প সময়কালে তাকে পেয়েছি। ফলে অত্যন্ত মানে সুসম্পর্ক, একজন রুচিশীল মানুষ, বিশেষ করে রবীন্দ্রময়, যার জন্যে আমি তো একদম প্রথম থেকে বুদ্ধদার ভক্ত ছিলাম সেই জন্যে একদম। এবং আমরা ছাত্র করি আমি যখন, তখন উনি যুব করেন, আমরা পাশাপাশি ঘর ছিল আমাদের ওই বসন্ত কেবিনাকন যেখানে, ফলে প্রতিদিন দেখা, প্রতিদিন কথা, খেতে খুব ভালোবাসতেন, খুবই সম্পর্ক ছিল বুদ্ধদার সাথে। তারপরে ধীরে ধীরে যা হয়, ও অনেক বড় নেতা হয়ে গেছে, মুখ্যমন্ত্রী হয়েছে, প্রতিদিনের সেই যোগাযোগটা থাকতো না, কিন্তু
খুবই মানে ভালো সম্পর্ক ছিল একজন বুদ্ধবাবুর অন্তরালে চলে যাওয়াকে কীভাবে দেখেন? এখন সেটা আমি কখনো কোনোদিন প্রশাসনের জায়গাতে তো ছিলাম না, আর আমি ঝুঁকিও নি কখনো কোনোদিন। আমার সমগ্র এতকাল প্রায় 27 বছর সুভাষদা মন্ত্রী ছিলেন, তা আমি হাতে গোনা হয়তো 3-4 দিন যদি রাইটার্সে কোনো না কোনো কাজে যেয়ে থাকি, কাজে ওই দিকটাই আমি কোনো দিন মারাইনি। আর কিন্তু নিশ্চয়ই আমাদের পার্টি ক্ষমতায়, তারা পরিচালনা করছে বামফ্রন্ট সরকার, কাজেই তার খবরাখবর কি রাখবো না এটাও হয় না। কাজে সেই দিক থেকে আজকে যে নানান লোকে নানানটাকে বলছে এই জন্যে হয়েছে, আজকে সিঙ্গুরের জন্যে এই ঘটনা ঘটলো বা ওইটার জন্যে এইটা ঘটলো, এইভাবে সফট হ্যান্ডেড ভাবে না, এইভাবে একটা কোনো কিছুকে নির্দিষ্ট, যে নন্দীগ্রামের জন্য ঘটলো এভাবে করে নির্দিষ্ট করে বলা না। আমি মনে করি এরকম নির্দিষ্ট কোনো কারণের জন্যে বামফ্রন্ট সরকারের কারণে আসছে, কিন্তু বুদ্ধবাবু যদি ওই অবরোধ তুলে দিতেন তাহলে কি ভালো হতো আপনাদের পক্ষে? হ্যাঁ, সেটা হয়তো একটা তখনকার আবার অন্য কোনো একটা ইস্যু এসে যেত, হয়তো সিঙ্গুরের সেই সময়কারের যে ক্রাইসিসটা ছিল বা তাৎক্ষণিক যে ক্রাইসিস, সেটাকে হয়তো খানিকটা সেটা হয়তো করা যেত। আর সেই সময় একটা আমি শুনেওছিলাম যে সেই সময়টাতে এরকম, আমি আলোচনার মধ্যে যেটা শুনেছিলাম যে সুভাষদা যে ট্রাক মালিকদের, তাদেরকে মানে হাজার হাজার ট্রাক মালিককে ঠিক করেছিলেন যে ওরা ওই রাস্তা দিয়ে দুর্গাপুর হাইওয়ে দিয়ে ওই রাস্তা ব্লক করে দেবে একদম পুরো সিঙ্গুরের এটাকে, এবং আরেকটু আগে গিয়ে ভেবেছিলেন যে মঞ্চ ভেঙে দেওয়ার যেতে পারে। বুদ্ধদা আসলে অত্যন্ত ভদ্র সভ্য মানুষ ছিলেন, এই সমস্ত বিষয়গুলো তার মানে হ্যাঁ, এইগুলো বুদ্ধদা অত মানুষের পক্ষে মেনে নেওয়া সহজ ছিল না। আমরা 1 ঘন্টা সময় কোথা দিয়ে পেরিয়ে গেল আমার নিজেরই আমি বুঝতে পারলাম না, মানে এবং আমার মনে হয় যে এই নথি, এই দলিল, ঐতিহাসিক দলিল আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন। এটা শুনতে ভালো লাগে যে যে কোনো ইস্যুতে, যে কোনো ক্রাইসিসে সাধারণ মানুষ, পার্টির লোকরা তো বলবেই, সেটা কোনো কথা নয়, তারা তো বলবেই তাদের সুভাষদার প্রতি তাদের যে ভালোবাসা বা ভরসা বিশ্বাস, সেই থেকে তো তারা বলবেই যে আজ জ্যোতিবাবু, আজকে সুভাষদা, আজকে অমুক, এগুলি থাকলে তো ভালো হতো, আমি সেই এটা কোনো কথা নেই। হ্যাঁ, কিন্তু সাধারণ মানুষ যখন এ কথাগুলো বলে যে আজকে যদি সুভাষ চক্রবর্তী থাকতো তাহলে হয়তো এটা হতো না, আজকে অমুকটা হলে সুভাষ চক্রবর্তী এটাকে করতে পারতো, তখন নিঃসন্দেহে ভালো লাগে, গর্ববোধ হয় যে শুধু ব্যক্তি সুভাষ চক্রবর্তীর জন্যেই শুধুমাত্র নয়, আমার পার্টির নেতাও সে, আমাদের ছাত্র যুব, এখনও ছাত্র যুবরা তারা সুভাষদাকে তাদের একটা আইডিয়াল বলে তারা মনে করে সমস্ত সময়, যার ফলে এখন তো এত বয়স হয়ে গেছে আমার, তবুও এই ছাত্র যুবদের সাথে, বিশেষ করে ছাত্রদের সাথে আমার সম্পর্কটা এখনও অত্যন্ত নবীন। এই সব কারণে এটা মনে হয় যে সুভাষদার প্রতি তাদের যে ভালোবাসা, সুভাষদার জন্য তাদের যে আকাঙ্ক্ষা, যারা সুভাষদাকে মানে দেখেনি, শুধু নাম শুনেছে, সেই সব ছেলেমেয়েরাও তারা আমার কাছে আসে। সেদিন তুমি অবাক হবে, একটা প্রোগ্রামে গেছি, একটি ছেলে আমাকে বলছে, ওরা কয়েকজন যাদবপুরের ছেলে, বলছে আপনাকে একটু ছোবো। তা আমি বলছি কী ব্যাপার, বলে যে সুভাষদাকে তো দেখিনি। মানে আমি বুঝলাম যে কি আবেগ ওর মধ্যে কাজ করছে সেই সময়কালে। এই আইপিটি এর প্রোগ্রামে সেদিন ওই সব বিভিন্ন জেলার থেকে সব এসছে, তো তারা কেউ বলছে সুভাষদা আমাকে খুব চিনতেন, কেউ বলছে সুভাষদা গেলে পরে আমাদের বাড়িতে যেতেন, এই সব ওরা বলছে। তার ভিতর থেকে একটি ছেলে, সে কথা বলতে গিয়ে না ঝড় করে কেঁদে ফেলছে। অর্থাৎ এখনও মানুষের মনের মধ্যে সুভাষদা যে আছেন, এইটা দেখে মনে হয় যে শুধু পার্টিতে অভাব তা নয়, এই সাধারণ মানুষের মধ্যে ওই একটা অভাববোধ আছে। কারণ জ্যোতিবাবুর জন্য সে অভাববোধ আছে তাদের, কিন্তু জ্যোতিবাবুকে তারা অত
কাছের মানুষ বলে তাই তো, কখনো ভাবতে তাই তো। পারেনি। সুভাষদাকে তারা যতটা কাছের মানুষ বলে ভাবতে পেরেছে, তাই তার জন্য আবেগটাকে অনেক বেশি তারা প্রকাশ করতে পারে। নাহলে জ্যোতিবাবু এই আপনি যদি এই চত্বরে আসেন কখনো, আপনি দেখবেন সুভাষ চক্রবর্তীর সেই অমলিন শিশুসুলভ হাসি, প্রাণখোলা হাসি এবং নাম ফলকের কাছে লেখা চির আমি। সুভাষ চক্রবর্তী অবশ্যই চিরন্তন, এটা আমার বলার অপেক্ষা রাখে না। তার কাজ, তার অসংখ্য কাজ তার স্মারক বহন করবে। ভালো থাকুন রমলাদি, খুব ভালো থাকুন। অনেকক্ষণ সময় দিলেন, ধন্যবাদ। ভালো থাকুন।